ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি গল্প বলার ৪৯তম এপিসোডে। আর তোমাদের সাথে ভৌতিক আড্ডার হাফ সেঞ্চুরি পূর্ণ করতে মাত্র কয়েকটা দিন বাকি। তাই আজকের এপিসোডে তোমাদের জন্য থাকছে একটা ভয়ানক কল রেকর্ডিং। তো যারা আজকের এপিসোডটা এই মুহূর্তে লাইভ দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমরা কত দিন ধরে গল্প বলা পরিবারের সাথে যুক্ত। আজকের কল রেকর্ডিংয়ে তোমাদের জন্য থাকছে এমন একটা ঘটনা, যেই ঘটনাটা শোনার সাথে সাথে তোমাদের মনে প্রশ্ন আসতে বাধ্য যে এরকম ঘটনা কি সত্যিই ঘটতে পারে। আজকের কল রেকর্ডিংয়ে আমার সাথে থাকছে দক্ষিণ কলকাতার মহেশতলা থেকে দেবলীনা দাশগুপ্ত। দেবলীনা নিজের জীবনে ঘটে যাওয়া একটা হরিফাইং ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করেছে। তো তোমরাও যদি চাও এরকমই কোনো রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করবে, তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারো। এখন ঘড়িতে রাত 10টা আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। স্পটিফাই অরিজিনাল হরর পডকাস্ট। ভেরি গুড মর্নিং দেবলীনা। হ্যাঁ মর্নিং। গল্প বলার ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজে তোমাকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে তো আমরা তোমার জীবনের একটা ভয়ানক এক্সপিরিয়েন্স অবশ্যই শুনবো। আর তার আগে আমি জাস্ট কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে তুমি আমাকে এই ঘটনাটা লিখে পাঠিয়েছিলে ইনস্টাগ্রামে, রাইট? হ্যাঁ। তো সেটা পড়ে যতদূর বুঝতে পেরেছি এটা একটা কালো জাদুর ঘটনা, যেই ব্ল্যাক ম্যাজিকটা হওয়ার কারণে তোমার লাইফে একটা আমূল পরিবর্তন ঘটেছে। তো ঠিক আছে, তুমি এই ঘটনাটা নিজের মুখে সবার সাথে শেয়ার করো অবশ্যই, কারণ ঘটনাটা আমি আমার পার্সপেক্টিভে পড়েছি, বাট আমার মনে হয় যে তুমি যদি ঘটনাটা সবাইকে শোনাও, অডিয়েন্স বা লিসেনার্স গল্প বলার যারা রয়েছেন, যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন, তারা অবশ্যই আরো বেশি কানেক্ট করতে পারবেন তোমার সাথে। তো তুমি শুরু করো। হ্যাঁ দাদা, আমি দেবলীনা দাশগুপ্ত, দক্ষিণ কলকাতার মহেশতলার বাটানগর থেকে। বাটানগরে আমি থাকি। অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাটানগরে আর বাপের বাড়ি হচ্ছে মূলধারটি। খুব একটা ডিস্টেন্স না আমাদের এরিয়াটা, 8 ঘন্টার মতন। তো আমি গল্পওয়ালার সঙ্গে প্রায় 2-3 মাস যাবৎ যুক্ত। মানে আমি তোমার একটা ভিডিও দেখেছিলাম একটা প্রেত জাতীয় জিনিস নিয়ে, যে মানুষ মারা গেলে কি হতে পারে, একটা অন্য চ্যানেলের মাধ্যমে অবশ্যই। সেখানে তোমার ভিডিও দেখে তোমাকে আমি খুঁজে বের করেছি। মানে এটা শান্তদ্বীপের চ্যানেলের ভিডিও দেখেছো তুমি? হ্যাঁ, যেখানে তুমি বলছিলে যে মানুষ মারা গেলে তার কি কি হতে পারে, ওই ভিডিওটা আমার প্রথম দেখা তোমার। তো সেইখান থেকে আমি তোমাকে খুঁজে বার করি, তোমার চ্যানেলটা খুঁজে বার করে তখন আমি যখন তোমার চ্যানেলটা নোটিস করি, সমস্ত গল্পগুলো পড়ি, তখন আমি ওদের সঙ্গে নিজেকে কিছুটা হলেও কানেক্ট করতে পারি যে ওদের সঙ্গে যা যা ঘটেছে আমার সাথেও হয়তো কিছুটা মিল আছে। আর সব থেকে বড় কথা, ঋতিকা নন্দী দিদি, ওনার গল্পটা শুনে আমার এতটাই খারাপ লেগেছিল, তখন মনে হচ্ছিল যে আমি তাহলে আমার গল্পটা তোমাকে অন্তত শেয়ার করি। আর সব থেকে বড় কথা, আমি গল্পওয়ালা সমস্ত শ্রোতাদের সাথে আমি আমার জীবনের এই এত বড় একটা দুর্ঘটনাটা শেয়ার করতে চাই, সবারই জানা উচিত যে আমার সাথে কি হয়েছে। তো আমি শুরু করি। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো আমার বিয়ে হয় 2021 সালের 12ই অগস্ট। তার আগে আমার সাথে আমার হাজবেন্ডের 1 বছরের লাভ রিলেশন ছিল, ভালোবাসার সম্পর্ক। তারপরে ওর বাড়ি থেকে আমার বাড়ি থেকে, দুজনের বাড়ি থেকে কথাবার্তা হয়ে আমাদের বিয়েটা হয়। এবার ওর জ্যাঠতো দাদা বৌদি এরা কিন্তু বিয়ের আগে আমাকে দেখতেও গেছিল। তখন আমি ওদের দেখে 1 সেকেন্ডের জন্য ভাবতে পারিনি যে ওরা এতটা অস্বাভাবিক এবং এতটা মানে ডাইনি, কিসের মতন ওরা ডাইনি আমার কাছে অন্তত। তো বিয়ের আগে ওরা অনেক রকম ভাবে আমাকে বোঝানোর চেষ্টা করেছে যাতে আমি বাড়িতে বউ হয়ে না আসি, কিন্তু ওদের কথা আমি অতটা গুরুত্ব দিইনি। যে আমি যাকে বিয়ে করব সে রাজি থাকলেই হবে বা তার মা রাজি থাকলেই হবে, কারণ আমার শ্বশুর মশাই 2017 সালে মারা গেছে এই ব্ল্যাক ম্যাজিকেরই কারণে। বান মেরে আমার শ্বশুর মশাইকে মেরে ফেলেছে ওদের শাশুড়ি, মানে আমার জায়েদের শাশুড়ি। এই গল্পটা আমি বিয়ের আগে শুনেছিলাম, কিন্তু তখন আমি মানে এগুলো না খুব একটা বিশ্বাস করতাম না। আমি মনে করতাম এরকম হয় না বাস্তবে, এগুলো গল্প একটা। এই যে ঘটনাটা তুমি বলছো এটা কতদিন আগে?
এটা এখনো মানে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে যেটা হয়েছে, হ্যাঁ, না না, না মানে আমার তোমার সাথে, তোমার সাথে যে ঘটনাটা ঘটেছে বা আমার তোমার সাথে শ্বশুর মশাইয়ের ঘটনাটা সাথে যেটা ঘটেছে, এটা শুরুটা হয়েছে কতদিন আগে? 2017 থেকে শুরু। আচ্ছা। হুম। আর আমি 2021 এই বাড়িতে বউ হয়ে আসি, তো 2021 থেকেই একটু একটু করে শুরু হয়ে, আর এটা এখনো কিন্তু শেষ হয়নি। এখন আমার জীবনে চরম একটা ঘটনা ঘটে গেছে, আমি সবটাই তোমাকে জানাবো। তো প্রথম থেকে আমি তাহলে শুরুটা করি। ওকে। তো তো 2021 যখন আমার বিয়ে হয়, বিয়ে হয়ে আমি যখন এই বাড়িতে আসি বউ হয়ে, তখনই ওরা নানান রকম ভাবে বডি শেমিং করে নানা রকম উল্টোপাল্টা কথা বলতো, অনেক রকম ভাবে বাজে বাজে ইঙ্গিত করতো যে আমি অন্য কোনো ছেলের সঙ্গে অ্যাফেয়ার করছি, এই করছি সেই করছি। কিন্তু আমার বর এগুলো কোনোদিনই বিশ্বাস করতো না, কারণ ও জানে আমি এই টাইপের মেয়ে নই। তাই ওরা যখন দেখলো এইসব করে কোনো কাজ হচ্ছে না, আর আমার মা একটু অসুস্থ ছিল, ঠিক আছে, আমার জন্মের পর থেকেই। তো আমার বয়স হচ্ছে এখন 20 বছর। তো আমার মা আমাকে জন্ম দেওয়ার পর থেকেই আমার মা প্রচন্ড ভাবেই অসুস্থ। মানে আমার মায়ের কিডনি ড্যামেজ ছিল, যে কারণে আমার মা বাড়িতে পুরো একা থাকতো। আর বিয়ের পর থেকে আমি আমার মায়ের সাথেই সারাদিন একটু ফোনে গল্প করতাম। এটা ওদের কাছে খুব হিংসা বলে মনে হয়েছিল, যে না, ওকে ওর মায়ের সাথে গল্প করতে দেবো না। তো হঠাৎ আমার মা একটু শরীরটা খারাপ ছিল বলে আমাকে ডেকে পাঠায়। আমি বাপের বাড়ি ছিলাম তখন। তখন আমার এক যা, আমি তার নাম নিচ্ছি না, সে আমার বাপের বাড়ির পাড়ায় গিয়ে আমাদের ঠিক দরজার সামনে কিছু জবা ফুল আরো সামথিং কিছু ফুল ফেলে রেখে চলে আসে। সেটা আমি উপর থেকে দেখতে পাই। যখন দৌড়ে সিঁড়ি দিয়ে নামছি, ততক্ষণে ও বোরখা পরেছিল, শুধু ওর মুখটা দেখেছি। ও পালিয়ে গেছে। এবার আমি তখন কি করব বুঝতে না পেরে, ওটার মধ্যে গঙ্গা জল দেওয়া মাত্র ফুলগুলো পুড়ে গেছে। মানে এটা কি স্বাভাবিক কিছু? যদি কোনো ফুল হয়, ফুলে যদি কেউ গঙ্গা জল দেয়, কখনোই তো সেটা হতে পারে না। মানে এটা তুমি কি বলছো? তুমি নিজের চোখে দেখেছো এটা, যে তুমি গঙ্গা জল এটা আমি দেওয়ার নিজের মাত্র? চোখে দেখেছি, নিজের চোখে দেখা। মানে আমি নিজেই বাকরুদ্ধ হয়ে গেছিলাম, যেটা আমি কি দেখছি। তখন সাথে সাথে আমি আমার শাশুড়ি মাকে ফোন করি, ফোন করে সবটা জানাই। উনি তখন বলল যে সাবধানে থেকো, জানি না ওরা কি করতে চাইছে। ঠিক তার পরের দিন আমার মা কোমায় চলে যায়, এবং তার 15 দিনের মাথায় আমার মা মারা যায়। কিন্তু আমার মা মারা যাওয়ার তখন কথা না, মানে ওই এফেক্টে। ওই মানে যেদিনকে ফুল রেখে গেছে তার হ্যাঁ, 15 তার দিনের পরের দিন মাথাতেই থেকে, হয় এই জিনিসটা? হ্যাঁ, তার সেই দিনের মানে সেই দিন রাত থেকে আমার মায়ের অবস্থা খুব খারাপ দিকে চলতে থাকে। মানে একদম শরীর পুরো পচে যেতে থাকে, আর ঘরে দুর্গন্ধ, পচা গন্ধ শুরু হয়। তার 15 দিনের মাথায় আমার মা এক্সপায়ার করে। তো সেটা খুবই একটা দুঃখজনক এবং প্যাথেটিক ঘটনা আমার জীবনের সাথে ঘটে গেছে। আমার মাকে ওরা কেড়ে নিয়েছে। এমনকি মা যেদিন মারা যায়, সেদিন ওরা খুব চেঁচিয়ে চেঁচিয়ে বাইরে আলোচনা করছে, দেখলি তো, মাটাকে তো কেড়ে নিলাম, এবার কার সাথে কথা বলবি। এটা আমার বড্ড মায়ের অস্বাভাবিক লাগলো আমার শুনে। মানে তুমি তোমার মায়ের সাথে কথা বলতে, সেই কারণে তারা এরকম মানে কেন করবে? কি কারণ? কারণটা ওরা চাইতো আমাকে একা করে দিতে। এবার আমাকে, আমার সাপোর্ট হচ্ছে আমার বাপের বাড়ি বাবা মা, ঠিক আছে, আমার বাবা মা আমাকে সাপোর্ট দেবে। এবার ওরা চাইতো কি, আমার বাবা মাকে যদি আমার থেকে দূরে সরিয়ে নেওয়া যায়, তাহলে ওদের লাভ আছে। এবার আমাকে একা করে দিলে এবার আমার উপর ওরা শোধটা তুলতে পারবে। এবার এদিকে আমার বরকেও একা করতে চাইছে। মানে রীতিমতন ওদের কাজটা হচ্ছে আমাকে মেরে ফেলা। তো মেরে ফেলার জন্য ওরা নানান রকম কাজকর্ম করে গেছে এতদিন ধরে। মানে কি করেনি সেটাই হলো কথা। অ্যাকচুয়ালি তোমাকে তাহলে বলি, ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুর মশাই যে বাড়িটা তৈরি করেছে, সেই বাড়িটা পুরোপুরি ভাবে শ্বশুর মশাই। এবার এই বাড়ির উপর ওদের প্রচুর লোভ, এই ঘরটা ওদের চাই। আর ওরা আমাকে বিয়ের আগে বলেছিল যে আমার শ্বশুর মশাই নাকি ওদের কাছে বলেছে যে আমার স্বামীকে কোনোদিন বিয়ে দেবে না, আর এই ঘর বাড়ি নাকি ওর ছেলে মেয়েকে লিখে দেবে। কিন্তু এটা কোনো হতে পারে? সে তার সন্তানের বিয়ে না দিয়ে ভাইপোর ছেলে মেয়েকে লিখে দেবে? এটা তো হতে পারে না। তাহলে সেটা ওদের উচিত ছিল বেঁচে থাকাকালীন বলা, কিন্তু বেঁচে থাকাকালীন ওরা বলেনি, মারা যাওয়ার পর এখন ওদের এটা দাবি। এমনকি আমাকেও বলেছে এই ঘর বাড়ির উপর ওদেরই অধিকার, সবসময় এটাই দেখায় ওরা। আর কিছু ঝামেলা হলেই ওরা বলে এখানে টিকতে দেবো না, দেখবো কি করে টেকো, এখানে তোমাদের তিনজনকেই বাড়ি ছাড়া করব, সেই ক্ষমতা আমার আছে, আমি বশ করে নিতে পারি সবাইকে, এরকম করে করে বলতো। তো এরকম আমার সঙ্গে সারা জীবন ধরে করে গেছে। আমি 2.5 বছর বিবাহিত জীবনে এরকম ভাবে অত্যাচারিত আমি হতে চলেছি।
আমি বাইরে কোনো জামা কাপড় মেলতে পারি না, জামা কাপড় মেললে সেই জামা নিচ থেকে একটুখানি টুকরো কেটে নিয়ে চলে যায়। বাধ্য হয়ে আমাকে জামা কাপড় পুড়িয়ে দিতে হয়, কারণ কেটে নিয়ে তো ও সেটা তো স্বাভাবিক কোনো কাজে লাগাবে না, ওর অস্বাভাবিক কাজকর্মই করবে। তো রিসেন্টলি হয়েছে কি, মানে রিসেন্টলি না, কয়েক মাস আগে আমার একটা জামা বাইরে আমি মেলে রেখেছিলাম, তো হঠাৎ গিয়ে দেখি জামাটা কেটে নিয়েছে। তো আমার শাশুড়ি বেজায় চটে যায় যে হ্যাঁ জামা কেটে নিয়েছে, খুব চেঁচামেচি করে, ওর হাজবেন্ডকে গিয়ে ধরে, কিন্তু ওরা পুরোপুরি ডিনাই করে যে ওরা কাটেনি। এবার আমার বাপের বাড়ির ওখানে আমার একজন দাদু আছেন যিনি ভগবানের আদেশ পান, মানে তান্ত্রিক গোছের, খুবই ভালো। তো ওনার কাছে গিয়ে আমরা অনেক কিছু জানতে পারি যে ওরা অনেক টুকটাক জাতীয় জিনিস করে, ব্ল্যাক ম্যাজিক করে, নানা রকম জায়গায় যায়, ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় যায়। তো সেটা জানতে পারি যখন আমরা, তখন আমরা এবার নিজেদের প্রোটেকশন নেওয়ার জন্য, নিজেরা যাতে ঠিক থাকি সেই জন্য আমরা ঘরের বাইরে সেরকম একটা বেরোই না। এবার ও কি করে, জালনা দিয়ে, দরজা দিয়ে জল পোড়া ছুঁড়ে মারে। আমি যে বেডরুমে থাকি, বেডরুমের একদম দক্ষিণ দিকে একটা জালনা আছে, তো জালনাটা দিয়ে জল ছুঁড়ে মারছে, আমার শাশুড়ি ঘরের জালনা দিয়ে জল ছুঁড়ে মারছে। তো এরকম করতে থাকে। তারপরে আমার বাবা যখন আমার সঙ্গে দেখা করতে আসে এ বাড়িতে, তখন আমার বাবার গায়ে জল ছুঁড়ে মারে, আমার বাবা অসুস্থ হয়ে যায়। তো সামান্য যদি সেটা সত্যিকারের কোনো ভালো জল হয়, গায়ে দিলে তো কেউ অসুস্থ হতে পারে না। মানে জল ছুঁড়ে মারে মানে আমি বুঝতে পারলাম না, এটা মানে তোমরা কি দেখতে পাও সেই জিনিসটা? হ্যাঁ, জল ছুঁড়ে মেরে ও পালিয়ে যাচ্ছে রীতিমতন, ওর হাতে বোতল থাকে। ঠিক আছে, ভীষণ অদ্ভুত, মানে তোমাদের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটছে। এটা তো আমার চোখের সামনে, তো আমি তো কম দেখেছি এই ঘটনাগুলো, আমার শাশুড়ি মা অনেক দিন ধরে দেখে এসেছে। আমাকে বলতো প্রথমে, আমিও তোমার মতনই অস্বাভাবিক লাগতো আমার, আমি বিশ্বাস করতাম না। আমার হাজবেন্ডও যখন বলতো আমি ভাবতাম ওরা বানিয়ে বানিয়ে কথা বলছে, এটা হতে পারে না। কিন্তু আমি এই বাড়িতে আসার পর এই 2.5 বছরে আমি বুঝতে পারছি যে এগুলো সবটাই সত্যি। মানে ব্ল্যাক ম্যাজিক করতে করতে মানুষ কতটা নিচে নামতে পারে তুমি ধারণা করতে পারবে না। ওরা আমাকে তুমি এতটাই যখন ঘটনাটা লিখে পাঠিয়েছিলে সেখানে হুম। একটা জিনিস লেখা ছিল, মানে একটা ঘটনা লেখা ছিল যে তোমার মা হসপিটালে ছিল আর তোমার বাবাও তার সাথে হসপিটালে ছিল, বাট তুমি দেখতে পাও যে তোমার বাবা তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে হ্যাঁ, আছে। আমি বলছি, সব বলছি তোমাকে, পুরো ঘটনাটাই বলবো। আচ্ছা। তো হঠাৎ এরকম আমার বাবা আমাকে দেখতে আসতো, আর আমার বাবার গায়ে জল ফল ছিটিয়ে দিত। যে তোমার মা অসুস্থ ছিল, মা আসতে পারতেন না, তো বাবা আসতো আমাকে একা দেখতে, বাবার গায়ে জল ফল ছিটিয়ে দিয়েছে, বাবা বাড়িতে এসে অসুস্থ হয়ে গেছে। এখান থেকে কোনো রকমের বাবাকে বাড়ি পাঠানো হয়েছে, সেখানে গিয়েও বাবা 3-4 দিন বিছনা থেকে উঠতে পারিনি, এরকমও হয়েছে। তো একবার আমার মার একটু কিডনি প্রবলেম ছিল, হাসপাতালে ভর্তি ছিল, আমি বাড়িতে শুয়েছিলাম তখন। তো হঠাৎ দেখছি বাবা এসেছে দরজার সামনে, এসে আমার বাবা যেরকম ভাবে কথা বলে সেইভাবেই এসে বাইরে দিয়ে আমার সাথে কথা বলছে। তো আমায় ডাকছে, আমি বললাম যে দাঁড়াও, দরজাটা খুলছি। এবার ভিতর থেকে আমি তালা দিয়ে রেখেছিলাম, যেহেতু বাড়িতে সেই সময় কেউ ছিলেন না। তো আমি যেই মুহূর্তে চাবিটা নিতে গেছি, সেই সময় আমার ফোনে ফোন এসেছে, আমার বাবাই ফোন করেছে। ফোন করে আমার বাবা বলছে যে বাবা মায়ের সাথে হাসপাতালে, অথচ বাইরেও বাবা দাঁড়িয়ে আছে, ফোনে বাবা। এবার মানে আমি পুরো কিরম একটা হয়ে গেলাম, যেটা কি হচ্ছে, মানে এরকম হয় কখনো। তখন আমি আমার হাজবেন্ডকে ফোন করি যে বাবা অলরেডি হাসপাতালে, কিন্তু বাড়িতেও বাবা এসেছে, এটা কি, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। তখন তাড়াতাড়ি করে আমার ওই দাদুর বাড়িতে যাই, তখন ওখানে গিয়ে জানতে পারি যে ওরা কোনো জিনকে পাঠিয়েছে, বাবা রূপ করে সে এসেছে আমাদের বাড়িতে, মানে আমাকে অ্যাটাক করতে। আমি যদি দরজাটা খুলতাম, সে যদি ঘরে ঢুকে পড়তো, তাহলে আমার একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তা কিছুক্ষণ পরে দেখেছি সেটা নেই, এইরকম 7 দিন 7টা রূপ নিয়ে এসেছে কেউ না কেউ। তো এটাও ঘটে গেল। ঘটে যাওয়ার পর মানে আমি নানান রকম ভাবে প্রোটেকশন নিতাম যে এরা কি চাইছে, এমনকি আমি আমার বাপের বাড়িতে জানাই, তখন বাবা বলেছিল তোকে ওখানে থাকতে হবে না, তুই চলে আয়, ওখানে কোনো স্বাভাবিক মানুষ থাকতে পারে না। তো স্বাভাবিক সব বাবা মাই চাইবে তার মেয়ে যাতে ভালো থাকে। তো এরকম আমার সাথে হতে থাকে। তো তারপরে আমি এরকম নানান রকম ফেস আমাকে করতে হয়। হুট করে আমাকে একদিন ঘরের মধ্যে শুয়ে আছি, দেখতে একটা বয়স্ক বুড়ি মতন, কে মুখটা কি জঘন্য, কিরম বিশ্রী টাইপের দেখতে, সে এসে দরজা ধাক্কাচ্ছে। তো আমি ভয় আর বেরোইনি। এবার যেই আমি বরকে ফোন করতে যাব, সাথে সাথে উনি মিলিয়ে গেল, মানে হাওয়ায় মিলিয়ে গেল, এরকম টাইপের। তো এগুলো দেখে যথারীতি তো আমার খুবই প্রচন্ড ভয় করতে শুরু করে, মানে আমি প্রচন্ড, এমনি আমি একটু ভূতের ভয় পাই,
তার উপর এইরকম তো প্রত্যেকটা মুহূর্ত আমাকে ফেস করতে হচ্ছিল। তারপর মানে এইভাবে কোনো রকমে নানান রকম তাবিজ কবজ ধারণ করে আপাতত ওই জায়গাটা থেকে আমি বেরিয়ে আসি। তারপর আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পরও নানান রকম ভাবে আমাকে এরকম বিপদে পড়তে হয়। আমার জামা কাপড় কেটে নিয়ে চলে যাচ্ছে যখন তখন। তারপর আমি এই ৩-৪ মাস আগে মানে কনসিভ করি। তো সেইটা হবার পর থেকে ওরা জানি না কিভাবে জানতে পেরেছে, আমি কাউকে জানাইনি ঘটনাটা। কারণ আমাদের মধ্যে বলেছিল, মানে আমার শাশুড়ি মা বলেছিলেন যে যতদিন না বা বেবি হচ্ছে ততদিন কাউকে জানাতে নেই, অনেক সময় ক্ষতি করে দেয় অনেকে। তো আমি কিন্তু ওদের জানাইনি, কিন্তু ওরা তাও জেনে গেছে ব্যাপারটা পুরোপুরি ভাবে। জেনে যাওয়ার পর কন্টিনিউ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা বলতো যে যার বাচ্চা হবে তাকে ধুতরা ফুলের বীজ খাইয়ে দেবো, বাড়ির সামনে কলার খোসা ফেলে দেবো যাতে পড়ে যায়, এই বাড়িতে আর কোনো বাচ্চা আসবে না, আমাদের ছেলে মেয়ে আছে, এরা এই দাশগুপ্ত বাড়িতে আর কোনো বাচ্চা যেন না আসে, এরকম প্রত্যেকটা দিন এরকম বলতো। তারপর আমি হাসপাতালেও গেছি দেখাতে, তখনও আমার বেবি ঠিক ছিল। একদিন মানে আমি ডাক্তার দেখাতে গেছিলাম ২৪শে ফেব্রুয়ারি, আর ২রা মার্চ ও আমার জানলা দিয়ে একটা জল পোড়া টাইপের ছুঁড়ে মারে। তার ঠিক ২ থেকে ৩ সেকেন্ডের পর অসম্ভব পেটে যন্ত্রণা শুরু হয়, মানে যেটা আমি সহ্য করতে পারিনি, এতটাই যন্ত্রণা, মানে পাঠা কাটার মতন আমি ছটফাচ্ছিলাম বিছানায়। তো শাশুড়ি মা রান্না করছেন, দৌড়ে আসে, এসে তারপর আমি সেন্সলেস হয়ে যাই, অজ্ঞানের মতন হয়ে যাই। ডাক্তার তারপর আমার বরকে ফোন করে, তো ও বাড়ি আছে, এসে আমাকে দুজনে মিলে হাসপাতালে নিয়ে যায়। তো হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমার ব্লিডিং শুরু হয়ে যায়। তো তারপরে ওখান থেকে বলে ইমিডিয়েটলি আলট্রাসোনোগ্রাফি করতে হবে। আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে জানতে পারি আমার বেবি, মানে দুটো যমজ বাচ্চা ছিল, বেবি দুটো মিসক্যারেজ হয়ে গেছে। সেটাও কিন্তু এরা জানতে পেরে গেছে। মানে আমি হাসপাতাল থেকে বাড়ি এসেছি চেঁচাচ্ছে যে গেল তো, খসে গেল তো, বেবি খসে গেছে। এটা তো এটা জানার কথা না, কিন্তু এরা জানতে পারছে কিভাবে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। মানে এইরকম আমার সাথে হতে থাকে। তারপর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার যেটা আমি এখনো অব্দি মানে ফেস করছি, সেটা হচ্ছে একদিন রাতের বেলা আমি আর আমার হাজবেন্ড ঘুমাচ্ছি। রাত ২টো-২:৩০ নাগাদ আমি বাথরুমে যাচ্ছি। বাথরুমে গিয়েছি, আমার হাজবেন্ড আগে শুয়ে আমি পিছনে শুই। তো ওকে ডিঙিয়েই আমি নেমেছি। নেমে এবার আমি বাথরুমে গিয়ে যে দরজা খুলেছি, দেখছি বাথরুমের ভিতর কোমোডের উপর আমার হাজবেন্ড বসে আছে। আবার সে আমাকে ডাকছেও, ভিতরে এসো, ভয় কি, এরম বলে আমায় কি ডাকছে। বলছো কি? মানে তুমি তো তোমার হাজবেন্ডকে ঘরে দেখেই ওয়াশরুম গেছিলে? হ্যাঁ, আমি দেখলাম যে ও ঘুমাচ্ছে। ও আমি নামবো বলে ওকে ডেঙাতে যাচ্ছি যখন, ও আবার পাটাও সরিয়েছে বিছনা থেকে। তারপর আমি নেমেছি, নেমে তারপরে আমি ওয়াশরুমে গেছি। সেখানে গিয়ে দেখছি হাজবেন্ড অলরেডি কোমোডে বসে। সাথে সাথে আমি দরজাটা আটকে দিয়েছি ভয়ে, যেটা কি হলো, এটা আমি কি দেখলাম, আমি ভুল দেখলাম, ঘুমের ঘরে কি। আমি দৌড়ে ঘরে এসে দেখছি ঘরে আমার হাজবেন্ড শুয়ে আছে। আমি আর বাথরুমে যাইনি। তারপর আমি খাটের উপর উঠে শুয়ে পড়েছি, কিন্তু ঘুম তো আসছে না, কারণ আমি এমন একটা জিনিস দেখেছি যেটা মানে কাউকে বলারও মতো না। এবার আমি আমার হাজবেন্ডের সঙ্গে শেয়ারও করছিলাম না, কারণ আমার মনে হচ্ছিল যে এটা যদি আমি শেয়ার করি ও হয়তো বিশ্বাস করবে না, বলবে যে তুমি হ্যালোসিনেট করছো, ভুল দেখছো, এরকম হতে পারে কখনো। সেই জন্য আমি ওকে জানাই না কিছু। তো মাঝরাতে আবার ও দেখলাম যে ও গেল, তখন আমি ওর সাথে সাথে গেছি। তখন গিয়ে দেখছি আমার বাথরুমে কিছু নেই। তো সেটা হলো একদিন। তার কিছুদিন পর মানে ১০-১৫ দিনের মাথায় আমি আবার বাথরুমে গেছি। আর এই ঘটনাগুলো না বেশিরভাগ ঠিক ২টো থেকে ৩টের মাঝখানে ঘটছে রাত। তো আবার আমি একদিন বাথরুমে গেছি, আর ভিতর থেকে দরজাটা আমি দিইনি, খোলা ছিল। আর দেখছি দরজার বাইরে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে আমি জল খাবো, আমাকে তো জল দেবে। তখন আমি বললাম ঠিক আছে তুমি ঘরে চলে যাও, আমি জলটা নিয়ে যাচ্ছি। আমি রান্নাঘর থেকে জলের একটা বটল নিয়ে ঘরে এলাম। এসে দেখছি আমার হাজবেন্ড ঘুমাচ্ছে অঘরে। আমি আবার ওকে ধাক্কা দিয়ে ডাকলাম যে এই যে জল খাও। ও তখন বলছে আমি কি কখনো রাত্রেবেলা ঘুমের ঘরে জল খাই, আর জল তো বিছানাতেই আছে। তারপর দেখছি বিছানায় ১ বোতল জলও আছে। তাহলে আমাকে বাথরুমের সামনে গিয়ে ডাকলোটা কি, ওর রূপ নিয়ে। তাও আমি ওকে কিন্তু কিছু জানাইনি। আর এইরকম আরেকবার তার কিছুদিন পর আমি আমি যখনই বাথরুমে যাচ্ছি তখনই এটা ফিল করছি বেশিরভাগ টাইম। বাইরে থেকে দরজা নাড়ছে কেউ, যে কি গো আমিও ঢুকবো, এরকম বলেছে। আমি বেরিয়েছি, ওকে জিজ্ঞাসা করছি, বলছে কই আমি তো যাইনি। তখন আমি বাধ্য হয়ে ভাবলাম না, এবার এটা খুব বাড়াবাড়ি কিছু একটা হচ্ছে, এটা ওকে আমার জানানো দরকার।
তখন আমি ওকে জানাই যেই মুহূর্তে, সেই মুহূর্তে মানে ও ভয় পেয়ে যায় যে এটা কি করে হয়, এরকম তো হতে পারে না। তাহলে এরকমই তো হচ্ছে আমার সঙ্গে। তখন বললো ঠিক আছে আমি দেখছি কি করা যায়। তখন ও মানে একজন মুসলিম পীর পীর বাবা টাইপেরই, ঠিক আছে, তার সাথে যোগাযোগ করে। সে তখন ওকে জানায় যে এটা হচ্ছে মানে পীর বাবা বলবো না, ঠিক ওরই কলিগ আর কি, সে এইসবের সঙ্গে যুক্ত, মানে সে অনেক কিছু জানে, মানে সে একজন পীর বাবার থেকেই জেনেছে সবকিছু। তখন সে বলল যে আমার এই যা দুটো, মানে আমার যে জ্যাঠতো যা, এরা একজন তান্ত্রিকের কাছে গেছিল নেতাজি নগরে, সেখানে গিয়ে আমার পিছনে জিন ছেড়ে দিয়েছে, যে আমাকে বাড়ির মধ্যে আছে, আমার মধ্যে ঢোকারও চেষ্টা করছে, মানে এই রকম। তো সেই আহ, যে জিনটা ছেড়েছে সেই জিনটার নাম খাবিজ, যে খুব সাংঘাতিক। কারণ জিন কিন্তু ভালোও হয়, ভালো জিনও হয়, খারাপ জিনও হয়। আর যেটা ছেড়েছে সেটা কিন্তু খারাপ জিন, কোনো মতে সেটা ভালো জিন হতে পারে না। তো এই রকম ঘটনা আমার সঙ্গে ঘটতে থাকে। এমনকি আমি দুপুরবেলা স্নান করছি বাথরুমে, আমি কন্টিনিউ বুঝতে পারছি কেউ আমাকে দেখছে, আমার ঘাড়ের কাছে কেউ ফু দিচ্ছে, কোমরে ফু দিচ্ছে, থাইতে ফু দিচ্ছে, এগুলো আমি ফিল করছি। তো আমি তাড়াতাড়ি করে মানে বাথরুম থেকে বেরিয়ে গেছি। তো আর একদিন আমি রাত্রেবেলা ঘুমাচ্ছি 2:10-15 নাগাদ, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেছে। দেখছি কি আমার হাজবেন্ড পাশে ঘুমাচ্ছে, আর দরজার সামনে আমার আবার হাজবেন্ডই দাঁড়িয়ে আছে চুপ করে। মানে এরকম হতে থাকছে, কন্টিনিউ এরকম হতে থাকছে। মানে আমি পুরোপুরি ভাবে ভাবছি যে এটা মানে আমার সাথে কি ঘটছে, আমি কিছুই বুঝতে পারছি না যে সত্যি জিন না আমার ভুল, আমি চোখে ভুল দেখছি। তো এরকম হতে থাকে। আর একদিন ঘুমের মধ্যে আমি দেখছি মানে সেক্স হ্যারাসমেন্ট যেটাকে বলে আর কি, হয়তো আমার এখানে মানে গল্পওয়ালা দর্শকদের সাথে শেয়ার করা হয়তো উচিত না, কিন্তু মানে আমাকে করতে হচ্ছে। মানে আমি ঘুমের ঘরে দেখছি যে আমার হাজবেন্ড আমার সঙ্গে কিছু একটা করার চেষ্টা করছে, আমার ঘাড়ে গলায় নানান রকম, মানে সেক্স করার আগের মুহূর্তটা খুব চাপ লাগছে, আমার বুকে খুব লাগছে, ভারী কেউ যদি ঘাড়ের উপর ওঠে তখন একটা কেমন ফিল হবে না, তো আমার সেই রকমের একটা ফিলিং হচ্ছে। এবার আমি যখন পাশে তাকিয়ে দেখছি বর পাশে ঘুমাচ্ছে, তাহলে আমার উপরে কে ছিল? আবার সেকেন্ড পর আবার যে বরের দিকে তাকিয়েছি, দেখছি ও নেই। সাথে সাথে আমি ঘুম থেকে উঠে শাশুড়িমাকে জিজ্ঞেস করলাম, শাশুড়িমা বললো ও অনেক ভোরে নাকি কাজে বেরিয়ে গেছে। মানে এরকম আমার সাথে হতে থাকে। এমনকি আমি ঘরের মধ্যে চুপ করে বসে আছি, জানলা থেকে পুরো কাল বৈশাখী ঝড়ের মতন একটা দমকা হাওয়া এসে মানে আলনা থেকে সবকিছু মাটিতে পড়ে গেল। মানে এই রকম পরিস্থিতি সব সময় আমাকে ভয় দেখাচ্ছে। একটা বিশ্রী হাসি, মানে আমার বরকেই দেখছি, মানে কোনো ঝাপসা কোনো ছায়া মূর্তি দেখেছি এরকমও না, আমি আমার বরকেই দেখছি, মানে বরের রূপ নিয়ে ওই জিনটা আসছে আর আমাকে এরকম ভাবে ডিস্টার্ব করছে নানান রকম ভাবে। একটা বিশ্রী হাসি হাসছে। তো এবার এগুলো নিয়ে আমি সেই আমার যে দাদু আছে আমার বাপের বাড়ির ওখানে, সেই দাদুর কাছে যাই এবং উনি স্পষ্ট বলে দেয় যে এগুলোর পিছনে আমার যাই রয়েছে, এবং উনি জল দর্পণের মাধ্যমে দেখে আমার যাই আমার বাচ্চা দুটোকে নষ্ট করে দিয়েছে এই জিনের মাধ্যমে। আর আমার পেটে বেবি আসার পর থেকেই এই জিনগুলোকে আমার ঘরে পাঠিয়ে দিয়েছে। আমার বাড়িটা বন্ধনাও করা ছিল পুরো, সেটাও কেটে গেছে, এই জিন সব নষ্ট করে দিয়েছে এবং আমাদের বাড়িতে নানান রকম ভাবে দুর্ঘটনা ঘটিয়ে দিচ্ছে। যখন তখন কালকে আমাকে একটা ধাক্কা মেরে ফেলে দিয়েছে, মানে আমি এখনো কিন্তু ওই জিন সব সময় থাকছে, মানে এখন আমি বেরোতে পারিনি সেই জায়গা থেকে। মানে এই রকম পরিস্থিতি আজকে আমাকে ফেস করতে হচ্ছে। জানি না আমি কিভাবে এই জায়গাটা থেকে বেরোবো, কার কাছে যাব, কোথায় গেলে আমি রক্ষা পাবো এই জিনের হাত থেকে, আমি কিছুই বুঝতে পারছি না। মানে প্রত্যেকটা মুহূর্তে এই রকম ঘটনা ঘটে চলেছে। জানলায় এসে কেউ কড়া নাড়ছে, দরজায় এসে কেউ কড়া নাড়ছে, বাথরুমে থাকলে বাথরুমের ভিতরে এসে দরজা ধাক্কাধাক্কি করছে। মানে প্রত্যেকটা মুহূর্তে এই রকম ঘটনা ঘটেই চলেছে আমার সাথে। এবং আমার যা কিছু ঘটনা ঘটানোর আগে সে নিজের মুখে স্বীকার করে নেয়, নিজের মেয়েকে বলছে আমার সঙ্গে বেশি ঝামেলা করতে আসবি না, তোর পিছনে জিন ছেড়ে দেবো। মানে এরকম কথা যে কেউ বলতে পারে, এটা তো আমার ধারণার বাইরে যে কিভাবে পসিবল, কিভাবে উনি করছে। আর এরকম ব্ল্যাক ম্যাজিক করতে করতে ওরাও মানে নিজেদের
ক্ষতি নিজেরাই করছে, নিজের মেয়েরও ক্ষতি করে দিতে পারে। নিজের স্বামী মানে ওর স্বামী যদি ওর এগেনস্টে কখনো কথা বলে, তাহলে ওর স্বামীকেও কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক করে একদম কন্ট্রোলে রেখে দেয়। আমার হাজবেন্ডকেও করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা করতে পারেনি। যখন দেখলো তখন আমার সর্বনাশ করা শুরু করে দিয়েছে। এখন প্রত্যেকটা মুহূর্তে আমাকে এইসব ফেস করে চলতে হচ্ছে। জানি না আমি কিভাবে এখান থেকে বেরোবো, সত্যি আমি বুঝতে পারছি না। তাই জন্য তোমার ভিডিওগুলো দেখে আমার মনে হয়েছিল যে তোমার সঙ্গে আমার এই ঘটনাটা শেয়ার করা উচিত, বিশেষ করে গল্পওয়ালা সমস্ত দর্শক বন্ধুদের সঙ্গে যদি আমি এই ঘটনাটা শেয়ার করি, তাহলে হয়তো কিছুটা হলেও সবাই জানা উচিত। কারণ এ বাড়ির মধ্যে আমার যে ক্ষতি করছে সেটা তো নয়, এ আজকে আমার ক্ষতি করছে, কালকে বাইরে কারোরও ক্ষতি করবে এইভাবে। একে সকল মানুষেরই চেনা উচিত আমার যাকে, যে একটা মানুষ কতটা নির্দয় আর কতটা পাষাণ হলে ওকে আমি মানুষ বলে মনেই করি না, কারণ ওর ডাইনি পিশাচ, না হলে এরকম করতে পারে না। এছাড়াও ও একবার একটা গোখরো সাপ আমার ঘরে ছেড়ে দিয়েছিল। সে ফনা তুলে বসে আছে, পুরো কালো কুচকুচে সাপটা, কি বড়। তার আগে আমি জানতে পেরে গেছিলাম, যেখানে আমি যাই দাদুর কাছ থেকে, দাদু আমাকে জানিয়ে দিয়েছিল যে খুব সাবধানে থাকবি, ঘরের দরজা জানলা আটকে রাখবি, তোর যা কখনো কোনো বিষধর কিছু ছেড়েও দিতে পারে আমার কাছে। মানে উনি তো মহাদেবের আদেশ পান, মহাদেব ওনাকে জানিয়ে দিয়েছিল। তো আমি বলেছি সে কিরম কি হতে পারে, তখন বলছে হ্যাঁ আমি। আর ঠিক তার দুদিনের মাথায় আমার ঘরে একটা এত বড় বিষধর সাপ, কালো কুচকুচে বিশাল বড়, ফনা তুলে বসে আছে। মানে তুমি ভাবতে পারছো কতটা সাংঘাতিক হলে মানুষ সাপ ছেড়ে দিতে পারে কারোর ঘরে। মানে প্রত্যেকটা মুহূর্তে আমার সাথে এইসব চলছে। আর তো এগুলো তুমি যাদের কাছে গেছো তারা এর কোনো প্রতিকার দিতে পারেননি? এখনো পর্যন্ত মানে কিছু আমি কোনো হেল্প পাচ্ছি না। মানে এখনো পর্যন্ত অনেক জায়গায় গেছি, ওনারা করছে কিন্তু সেটা থাকছে না, কেটে যাচ্ছে। মানে এর আগেও যখন জিন পাঠিয়েছিল সেখান থেকে আমি বেরিয়ে এসেছি অনেক রকম কিছু করে, কিন্তু সেটা আবার নতুন ভাবে আবার করে দিচ্ছে এরা। মানে কন্টিনিউ, মানে কোথাও গিয়ে মানে আমি সেরকম উপকার পাচ্ছি না এখনো পর্যন্ত। মানে এই জিনের হাত থেকে যে কিভাবে রক্ষা পাবো আমি সত্যিই জানি না। আমি প্রচন্ড পরিমাণে মানে পাজলড হয়ে গেছি। মানে শুধু আমি একা না, আমার সঙ্গে আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, সবাই এখন এই ঘটনার সাথে জড়িয়ে গেছে। মানে আর আমার হাজবেন্ডের রূপ নিয়ে যেহেতু আসছে, এখানে তো ওরও তো রিস্ক আছে, ওর মধ্যেও তো ঢুকে যেতে পারে। একদিন আমাকে আমার বরের কলিগ বললো তোমার একটা সেলফি তুলে পাঠাও তো, তোমাকে দেখবো ওই মুসলিম বন্ধুটা। তো আমি সেলফি তুলে আমার বরের ফোনে পাঠাই। সেই বন্ধুটা ফটোটার মধ্যে দেখছে আমার চোখের মণিটা সাদা কালোর বদলে। সে দেখেই ভয় পেয়ে গেছে, বলছে জিন মানে ওকে। তুমি ছবিটা তো তুমি তুলেছো? হ্যাঁ ছবিটা আমিই তুলেছি, তো তুমি কিন্তু দেখতে পাওনি ওদের জিনিসটা? না, আমি খেয়াল করিনি, আমি দেখিনি। আমি যখন ওদের কাছে পাঠিয়েছি ফটোটা, তখন দেখা যাচ্ছে চোখের মণিটা সাদা। আমার ফোনে কিন্তু মণিটা কালো, আমার বরকে পাঠানোর পর সাদা দেখাচ্ছে। আমি 3টে ফটো পাঠিয়েছি, 3টে ফটোতেই ওই রকম সাদা মণি। তখন বরের বন্ধু বললো জিন ভিতরে হয়তো ঢোকার চেষ্টা করছে বা ওকে বশ করে রেখেছে। আর বরকে এটা জানায়, ও এসে বাড়িতে যখন বলে, তখন মানে আমি তো সত্যিই ভয় পেয়ে গেছি যে এইরকম ঘটনা। আর কখনো কখনো আমি ফিল করছি যে আমার পাশে বসে আছে, আমার গায়ে হাত দিচ্ছে, আমাকে ফু দিচ্ছে, চুল ফুল সব উড়ে গেল। আমি এগুলো বুঝতে পারি, আমি শুয়ে আছি, আমার পাশে হয়তো শুয়ে আছে, এগুলো আমি বুঝতে পারি প্রত্যেকটা মুহূর্তে। আর যখনই, বিশ্বাস করবে না, যখনই তোমার ওই হন্টেড ভিডিও মানে এই রেকর্ডিং গুলো আমি শুনতাম আমার বরের ফোনে, প্রত্যেকবার ডিস্টার্ব হতো। হয় আমার বরের নেটওয়ার্ক উড়ে যেত, না হলে একসাথে কতগুলো আরশোলা চলে আসতো ঘরের মধ্যে। মানে এইভাবে মানে এই জিনটা আমাদের ঘটনাগুলো শুনতে দিত না, মানে ডিস্টার্বের পর ডিস্টার্ব করতো প্রচন্ড পরিমাণে। মানে এইরকম হতেই চলেছে, মানে আজকে পর্যন্ত হয়েছে। আজকে সকালে স্নান করেছি যখন, তখন আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। মানে 2017 থেকে শুরু হয়েছে, আমি এসেছি 2021-এ, এখন 2024 চলছে, এখনো পর্যন্ত আমি রেহাই পাইনি। জানি না আমি কিভাবে রেহাই পাবো। মানে এরা চাইছে আমাকে মেরে ফেলতে জিনের মারফতে, হয়তো সেটা এরা একদিন করেও ফেলতে পারে,
মানে এরা এতটাই ডেসপারেট, এরা চাইলে মানুষকে এইসব কালা জাদু করে মেরেও দিতে পারে। মানে আমি এতটাই অস্বাভাবিক অবস্থার মধ্যে বাস করছি, মানে যখন তখন। আর ঘরের মধ্যে পচা গন্ধ, পচা গলে যাওয়া মানে দুর্গন্ধ, সেটা কি কেউ সহ্য করতে পারবে না, বমি হয়ে যাবে, এতটাই গন্ধ। আর এটা এই যবে থেকে জিন আসা যাওয়া শুরু করেছে তবে থেকে হচ্ছে। মানে কোথাও গিয়ে শান্তি নেই। মানে এত ঘর এদিকে সারাদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর মোছা হচ্ছে 24 ঘন্টা, সবসময় টিপটপ আমার ঘর, আমি সবসময় পরিষ্কার রাখি সবকিছু, কিন্তু তবু পচা গন্ধ, এই পচা গন্ধ বেরোচ্ছে না। আর স্বপ্নের মধ্যে আমি নানান রকম দেখছি কেউ আমাকে মারতে আসছে। ও যে রীতিকা দি যেরকম বলেছিল না, স্বপ্নের মধ্যে কাউকে একজন দেখতে আসে যে ওকে দেখে খালি, আমিও ঠিক ওরকমই কিছু দেখি, যে কেউ আমার দিকে তাকিয়ে আছে, যার মুখটা অস্পষ্ট, আমার দিকে কেউ তাকিয়ে আছে, আমাকে কেউ মারতে আসছে চাকু নিয়ে, আমাকে ও মেরে ফেললো, আমার গলা কেটে দিচ্ছে। মানে আমি প্রত্যেকটা মুহূর্তে এইরকম প্রতিদিনই এই ধরনের উল্টোপাল্টা স্বপ্ন আমি দেখছি, মানে একদিনের জন্য বাদ না। আগে শুধু রাতে দেখতাম, এখন দুপুরবেলাও যদি আমি ঘুমাই তো দুপুরবেলাতেও আমি এই স্বপ্নটা দেখি। আর বিশেষ করে আমার যে দক্ষিণ কোণে যে জানলাটা আছে, এই জানলাটা খোলা থাকলে নানান রকম, মানে ধরো একটা ছায়া মূর্তি জানলাটা পাশ দিয়ে চলে গেল, মানে খুব তাড়াতাড়ি, মানে সেকেন্ডের মধ্যে চলে গেল একটা কিছু, এই রকম। মানে প্রত্যেকটা মুহূর্তেই কিছু না কিছু আমি ফিল করছি, নানান রকম কিছু ফিল করছি। আমি বসে আছি, মনে হচ্ছে আমার পিছনে কেউ হয়তো বসে আছে, ঘরের মধ্যে কেউ একজন আছে, কেউ হাঁটছে, নুপুরের আওয়াজ, কেউ চলাফেরা করছে, এগুলো আমি প্রত্যেকটা মুহূর্তে ফিল করছি। এবার আমি যখন বলছি, ধরো আমার বড় আছে, শাশুড়ি আছে, ওরা কিন্তু কেউ ফিল করছে না, ফিল কিন্তু আমি একা করছি শুধু। ওদেরকে যখন বলছি তোমরা কি কিছু দেখলে, ওরা বলে কই না তো, কেউ নেই ঘরে, কেউ নেই। কিন্তু বিশ্বাস করো অরিত্রদা, মানে আমি প্রত্যেকটা মুহূর্তে ফিল করছি এই ঘটনাটাগুলো। আমি তোমার সঙ্গে এখন কথা বলছি তো আমার অনেকবার ডিস্টার্ব হয়েছে কিন্তু ফোনে। মানে কিরকম ডিস্টার্ব হয়েছে তোমার কথা বলার সময়? আমি যখন তোমার সঙ্গে কথা বলছি, দমকা একটা হাওয়া কোথা, আমার ঘরে কিন্তু জানলা দরজা সব বন্ধ, দমকা একটা হাওয়া চলে এলো কোথা থেকে, চুলগুলো উড়ে গেল, ঠিক আছে, মানে এরকম ফ্যানটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, মানে এরকম ডিস্টার্ব হচ্ছিল। মানে এরকম প্রত্যেকটা মুহূর্তে আমি ফিল করছি। আর বিশেষ করে মানে কোনো অশরীর কিছু থাকলে যেরকম একটা ফিল হয় না, গা ছমছম করছে, গায়ে কাটা দিচ্ছে, কেমন একটা শিশির শিশির করছে সারা গা, মানে এরকম আমি ঘরের মধ্যে সবসময় ফিল করি। আর বিশেষ করে এটা আমি বাথরুমে যদি যাই, আমাদের বাথরুমের পিছনে না একটা জঙ্গল আছে, মানে গাছপালা ভর্তি জঙ্গল। আর আমি শুনেছি এই জিন বলো বা ভূত প্রেত বলো, এরা একটু নোংরা জায়গা থাকতেই পছন্দ করে। তো বাথরুমের দিকে গেলে আমি সব সময় ফিল করছি যে কিছু একটা হচ্ছে আমার সাথে, জানি না আমি কি করব, মানে আমি কিছুই বুঝতে পারছি না। কারণ প্রত্যেকটা মুহূর্তে এইভাবে ভয় থাকতে থাকতে তো সম্ভব না, এভাবে কতদিন একটা মানুষ এইরকম ভাবে বাঁচতে পারে। মানে সব সময় আমি আয়নার মধ্যেও কালকে রাত্রেবেলা একটা কিছু দেখেছি, মাঝরাতে আমি ঘুম থেকে উঠেছি বাথরুমে যাবো বলে, আমার বড় উঠেছে, ও উঠে আমি যেই খাট থেকে নেমেছি মনে হলো জাল, মানে আয়নার কাছে মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। এবার আমি আমার বরকে বলিনি, ভয় পেতে পারে, সেই জন্য আমি কাউকে বলিনি কথাটা। আমি তার পিছন ঘুরে তাকিয়ে দেখছি নেই, কিন্তু আয়নাতে যখন তাকাচ্ছি দেখতে পাচ্ছি, কিন্তু যখন এমনি পিছন ঘুরে তাকাচ্ছি তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এরকম ঘটনা ঘটছে। এবার মানে এইভাবেই চলছে আমার সাথে। মানে আমার এমনি ভূতের এক্সপিরিয়েন্স আছে, এর আগেও একটা ছোটখাটো ঘটনা আছে আমার বাপের বাড়িতে বিয়ের আগে, সেটা একদমই ছোট একটা ব্যাপার। তো এইরকম এতটা ভয়ঙ্কর সেটা ছিল না। মানে এখন যেরকম আমি প্রত্যেকটা মুহূর্তে ফিল করছি, সেই সময় সেরকম ছিল না। ছোট করে, মানে সেটা কি তুমি শুনবে, মানে দর্শক বন্ধুদের সঙ্গে কি সেটা কি শেয়ার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো সেটা অনেক বছর আগের কথা। তখন আমি ধরো ক্লাস 10-এ পড়ি, তো আমার পরীক্ষার সময় রাত জেগে পড়তাম। তো অনেক রাত এইরকমই ধরো 2-2-2:30 বাজে, তো জানলার কাছে ঠক ঠক করে মানে আওয়াজ হয়েছে। আমি জানলাটা খুলেছি, দেখছি আমার পাশের বাড়ি একটা দিদি থাকতো, মানে পাশের বাড়ি মানে আমার বাড়ির পিছনের দিকে। তো সেই দিদিটা নিচের পাইপ দিয়ে উপরে উঠে এসেছে, উঠে এসে বলছে আমাকে একটু জল দিবি।
আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই দেবো, তুমি এতটা কষ্ট করে এইভাবে এত রাতে এইভাবে উঠে এসেছো, ব্যাপারটা কি? আর চুলগুলো সব খোলা, সব উড়ছে চারিদিক দিয়ে এরকম। কিন্তু আমি ভয় পাই, আমি জল দিয়েছি, জল দেওয়ার পর আমি বললাম তুমি নেমে যাও। তারপরে আমি জানলাটা যথারীতি বন্ধ করে শুয়ে পড়ি। ভোরবেলা উঠেছি, কারণ আমাকে পড়তে হবে, ভোর থেকে পরীক্ষা সামনে। তো ভোরবেলা উঠে শুনতে পাচ্ছি খুব চেঁচামেচি হচ্ছে। তখন আমি বেরিয়ে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম যে মা কি হয়েছে? তখন শুনলাম যে রাত 12টার সময় নাকি ওই দিদিটা গলায় দড়ি দিয়ে মারা গেছে। এবার যে রাত 12টার সময় গলায় দড়ি দিয়ে মারা যায়, সে রাত 2টোর সময় আমার ঘরে এলো কি করে, এটা আমি সত্যি আজও বুঝতে পারিনি। সেদিন থেকে মানে আমি মানে খুব এটা তুমি অসুস্থ কি বলছো? তুমি তাকে জল দিয়েছো আর পরের দিন তুমি শুনছো যে সেই মানুষটা রাতের বেলায় মারা রাত গেছে? 12টায় মারা গেছে। তুমি ভাবো একবার শুধু, যে যে রাত 12টায় মারা যাচ্ছে, সে রাত 2টোর সময় আমার কাছে জল চাইতে আসছে। এটা কিরকম একটা অস্বাভাবিক ব্যাপার না? এই ঘটনাটা জানার পর আমি সত্যি খুব পাজেলড হয়ে গেছিলাম। জানি না, আমার পুরো শুয়ে ছিলাম মানে ভয়ে। এবার ডাক্তারখানা নিয়ে যেতে হয় আমাকে, হসপিটালে নিয়ে গেলে হাসপাতাল থেকে ডাক্তার বলে যে প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে ও শকে এরকম হয়ে গেছে। মানে তারপর থেকে আমি প্রচন্ড ভয় থাকতাম। আর যখন তখন আমি দেখতে পেতাম ওই দিদিটাকে। ছাদে আমি হাঁটছি, ছাদের এক কান নিচে ওরকম এলো চুলে দাঁড়িয়ে আছে, কিন্তু আমায় ডাকতো না, শুধু দাঁড়িয়ে থাকতো। তো এরকম আমি দেখেছি। কারণ আর আমার রাশি প্রচন্ড হালকা, সেই কারণে আমার নানান রকম মানে এগুলো খুব তাড়াতাড়ি আমাকে অ্যাটাক করতে পারে। কিন্তু মানে সেটাও তো সাময়িক ছিল, ধরো মানে তার মানে মারা যাওয়ার 1-2 মাস আমি এই প্রবলেমটা ফেস করেছি। তারপরে আর সেরকম কিছু করিনি, মানে ঝাড়িয়ে ফাড়িয়ে অনেক কিছু করে সেই দাদুর কাছে গিয়ে অনেক হেল্প পেয়েছিলাম। তারপরে আর কোনো অসুবিধা হয়নি। কিন্তু এই বিয়ের পর এই দাদুকেও অসুস্থ করে দিচ্ছে, তুমি ভাবতে পারবে না। দাদু বলেছিল একটা ব্যবস্থা করে দেবে, দাদুকে অসুস্থ করে দিয়েছে, যাতে আমরা আমাদের কাজটা দাদু করতে না পারে। মানে এই রকম পরিস্থিতি প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে, আমি পুরো নাজেহাল। আমি জানি না এর থেকে আমি কিভাবে বাঁচবো। মানে এই জিনের অত্যাচারে আমি পুরো অতিষ্ঠ। মানে একা তো কোথাও বাথরুমে যেতে পারছি না, গা ছমছম ছমছম করছে সবসময়। আমার সঙ্গে আমার শাশুড়ি যায়, সেই জন্য আমার শাশুড়িকে আজকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পায়ের নখ পুরো উপরে উঠে গেছে, সে হাঁটতে পারছে না। আমার হাজবেন্ড কাজে গেছে, তার কাজে সব ভুলভাল হয়ে যাচ্ছে। মানে এগুলো সব পড়াচ্ছে জিনটা, মানে যাতে সবাই আমাকে ফেলে নিজেদের কথা এবার ভাবে। কারণ সবাই যদি আমাকে পাহারা দেয়, তাহলে সেই যে জিনটা আছে সে তো মানে আমাকে অ্যাটাক করতে পারছে না এদের জন্য। আর এ এ চাইছে আমার ক্ষতি করতে। আর প্রত্যেকটা মুহূর্তে ফিল করছি, আমি রাত্রেবেলা ঘুমাচ্ছি, কানের পাশে কেউ ফিসফিস ফিসফিস করে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি। কেউ মানে ফিসফিস করে কথা বলে শুধু একটা ফিসফিস ফিসফিস আওয়াজ হয় না, সেই রকম আমি একটা আওয়াজ পাচ্ছি এটা ঘুমের কি মধ্যে। প্রত্যেক দিন রাতে তোমার সাথে ঘটছে? এটা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে, আমি যখনই ঘুমাচ্ছি তখনই হচ্ছে। আর ঠিক ওই টাইমটাতেই হচ্ছে, 2টো থেকে 3টের মাঝখানে। মানে ধরো 2টো 15, 20, 25 এরম টাইমটাতেই বেশিরভাগ হচ্ছে আমার সাথে। মানে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। আমি জানি না এরকম কারোর সঙ্গে হয়েছে কিনা, আর এটা সত্যি ব্ল্যাক ম্যাজিক না ভূতের কারবার আমি বুঝতে পারছি না। তবে সবাই তো বলছে এটা ব্ল্যাক ম্যাজিক, কারণ জিন এসব মানুষরাই পাঠায়। না হলে আমার এটা তো হিন্দু এরিয়া, এখানে তো কোনো মুসলিম থাকে না। আর জিন আমি শুনেছি এরা তো মুসলিমদেরই, তাই না? তো এখানে জিন আসবে কি করে? আর আমাকে প্রত্যেকটা মুহূর্তে সে ভয় দেখাতে চাই বা কেন? তার মোটিভটা কি আমাকে এইভাবে ভয় দেখানোর? আর আমাকে যে জিনে ভয় দেখাচ্ছে সেটা আমার যাই বা জানছে কি করে, যদি না ও এইসবের মধ্যে যুক্ত থাকে? মানে কি বলবো, কালকে আমি বাথরুমে গেছি রাত্রেবেলা, আমার বড় গেছে, আমি ভয় পাই বলে ও আমার সঙ্গে গেছে। যেই দরজাটা খুলেছি দেখছি ওই যে লোকটা, যে জিনটা আমার বরের রূপ নিয়ে আছে, সে ভিতরে বসে বিশ্রী ভাবে মাথাটা ঝাঁকাচ্ছে আর দাঁত সবকটা দাঁত বের করে হাসছে। আর হাসিটা অতি জঘন্য, মানে খুব বিচ্ছিরি টাইপের হাসি। মানে দেখেই আমি তো প্রায় অজ্ঞান মতন হয়ে যাচ্ছিলাম, মাথা ব্যথা ঘুরে। সাথে সাথে তো আমার শাশুড়ি আর বর দুজনে মিলে ধরেছে। তারপরে আবার গেছি যখন, তখন দেখছি নেই। সেরকম মানে প্রত্যেকটা মুহূর্তে এরকম ঘটনা ঘটছে। দরজার সামনে, জানলার সামনে, বাথরুমের সামনে, আয়নায় আমি সবসময় দেখছি। মানে আমার হাজবেন্ডকেই দেখছি।
এইভাবে দাঁড়িয়ে আছে। কালকে যখন বিছানা থেকে নেমেছি তখন তখন কিন্তু আমি হাজবেন্ডকে দেখিনি, কিন্তু মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে পিছনে, ঝাপসা। আয়নাতে দেখেছি যেটা আমি। এবার তুমি বলো এইরকম ভাবে একটা মানুষ কতদিন বাঁচতে পারে এইরকম অভিজ্ঞতা নিয়ে, এরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে। মানে এখন যে অবস্থা হয়েছে, এখন মানে আমাদের যদি আবার নেক্সট আমরা যদি বেবি কোনো ইস্যু নিই, মানে তাকেও তো মেরে ফেলবে, যতদিন না এই জিনটাকে আমরা বাড়ি থেকে তাড়াতে পারছি। মানে এই রকম এক্সপিরিয়েন্স করতে করতে মানে আমি এখন আমার এমনটাই অবস্থা হয়ে গেছে না, সামান্য পিছনে মানে সবসময় আমি একা থাকতে পারি না, শুধু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি যে এদিকে কেউ নেই তো, এই সাইডটাতে কেউ নেই তো, মানে এতটা ভয় ঢুকে গেছে মনের ভিতর। এমনিতেই আমি কিন্তু খুব একটা সাহসী না, আমি একটু ভীতু টাইপেরই, একটু প্রচন্ড ভয় পাই। তার মধ্যে যদি এই রকম প্রত্যেকটা মুহূর্তে আমার সঙ্গে ঘটে, তাহলে আমি কিভাবে মানে কিভাবে জায়গাটা থেকে বেরিয়ে আসবো আমি নিজেও জানি না। সব সময় এরকম হচ্ছে আমার সাথে, বিশেষ করে বাথরুম আর আমার ঘর, এই দুটো জায়গাতে প্রত্যেকটা মুহূর্তে। খাটটা মাঝে মাঝে নড়ছে, একা একা খাটটা নড়ছে, যেটা আজকে হয়েছে সকাল থেকে। আজকে যেন মানে এক্সট্রিম হয়ে গেছে সবকিছু। মানে আমি বসে আছি, খাটটা একা একা নড়ানড়ি করছে, ড্রেসিং টেবিলটা একা একা নড়ছে, আলমারি তো যথেষ্ট ভারী, আলমারিটা নড়ছে। কেউ যদি ধরে না ঝাঁকায় তাহলে তো এগুলো নড়তে পারে না, এগুলো তো যথেষ্ট ভারী কাঠের, আর আলমারি তো লোহার, এ তো নড়ার কথাই না, কিন্তু নড়ছে। আর সবসময় ঘরের মধ্যে আমি একটা আষ্টে গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে কেউ কাঁচা কাঁচা মাংস খেলে একটা সেরকম বাজে গন্ধ লাগে না, কাঁচা মুরগির মাংস বা খাসির মাংসের একটা বাজে গন্ধ থাকে, সেই গন্ধটা আমি সবসময় ফিল করছি, মনে হচ্ছে কেউ খাচ্ছে। আর খাওয়ার সময় যে কচকচ করে আওয়াজ হয়, একটা কাঁচা কিছু যদি কেউ চিবিয়ে চিবিয়ে খায়, একটা কচকচ করে আওয়াজ হয়, ওই আওয়াজটা আমি শুনতে পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে। মানে এতটাই জঘন্য এক্সপিরিয়েন্স আমার, মানে আমি যে কাউকে মানে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, কারণ কেউ বিশ্বাসই করছে না ঘটনাটা। সবাই বলছে এরকম হতে পারে, কখনো এরকম হয়। আমার যে খুব ক্লোজ ফ্রেন্ড, যে আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, ওর নাম হচ্ছে নেহা, ওর সঙ্গে আমি শেয়ার করি সমস্ত ঘটনা, আমার স্কুল কলেজের বান্ধবী। তো ও বলছে এরকম কিভাবে হতে পারে, তো তুই একটু তুই আমাকে বলছে তুই একটু ডাক্তার দেখা, তোর হ্যালোসিনেশন হচ্ছে। আরে হ্যালোসিনেশন হবে সেটা একটা টাইম হতে পারে, কন্টিনিউ রোজ রোজ কিভাবে পসিবল? আমি তো পাগল না। কিন্তু আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেই চলেছে, দিনের পর দিন, মাসের পর মাস ধরে চলছে। আর এই জিনের এই অত্যাচার তো জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে, আর এরা মার্চ শেষ হতে চললো, এখনো পর্যন্ত 3 মানে মাস এটা তুমি ধরে। এই বছরের কথাই বলছো তাই তো? হ্যাঁ, 2024, মানে 2024-এর জানুয়ারির 15 তারিখ থেকে শুরু হয়েছে। আমি ফার্স্ট আমার বরকে যেদিন বাথরুমে দেখি সেদিন ছিল 15ই জানুয়ারি, সেই দিন থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত হচ্ছে। ইভেন আমি একটু আগেও দেখেছি ওকে, তুমি ফোন করার 10 মিনিট আগেও আমি দেখেছি। মানে তুমি কি দেখেছো 10 মিনিট আগে? আমার হাজবেন্ড বসে আছে খাটে, পা ঝুলিয়ে। মানে এখন কি তুমি বুঝতে পারছো যে কোনটা তোমার হাজবেন্ড বা তার রূপ ধরে কে রয়েছে? এটা কি তুমি ডিফারেন্সিয়েট করতে পারছো? করতে পারছি, মানে কারণ আজকে হাজবেন্ড বাড়ি নেই তো, এখন তো সে তো অফিসে। তাহলে ঘরে যে পা ঝুলিয়ে বসেছিল সেটা তো হাজবেন্ড হতে পারে না, কারণ সে তো অফিসে গেছে কাজে। ইভেন আমার সাথে ওর কথাও হয়েছে তার কিছুক্ষণ আগে, অফিসে আছে। তাহলে ঘরে কে, বাথরুমে কে থাকছে, এগুলো কে তাহলে? এমনকি আমি যখন তাকে মানে আমি যখন ওকে দেখছি না, আমি চেষ্টা করেছি না, আমি মোবাইলের ক্যামেরাতে কিছু উঠছে না। হয়তো এই ধরনের জিনিস তো ক্যামেরায় সাধারণত কোনো ফটোতে তো তাদের কোনো ছবি উঠে না, সেই জন্য উঠছে না। আমি অনেক সময় রেকর্ডিং করারও চেষ্টা করছি, যে ও যে কি করতে চাইছে, ভিডিও রেকর্ড, সেটা তো আমি কিছু দেখতে পাইনি। মানে আমি যখন করছি তখন উঠছে, পরক্ষণ যখন আমি দেখছি তখন দেখছি নেই, কিছু নেই, ব্ল্যাঙ্ক পুরো। মানে তখন আমি ক্যামেরাটা ব্যাপারটা এতটাই অদ্ভুত লাগছে আমার শুনে যে তুমি প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাচ্ছ, ইনফ্যাক্ট এখনো দেখছো।
মানে আমি কি বলবো, আমি হ্যাঁ। সত্যিই কিছু বুঝতে পারছি না। মানে প্রত্যেকটা দিন এরকম ভাবে যদি ঘটতে থাকে, একটা মানুষের হ্যাঁ, উপর যে মানসিক প্রেসার পড়ে। ওইটাই তো। এবার মানে আমি যে কারোর কাছে যাব, কারোর থেকে কোনো বিধান নেব, সেরকমও কাউকে পাচ্ছি না যে কারোর কাছে গিয়ে আমার কোনো হেল্প হবে। কারণ আমি যে দাদুর কাছে যাই, যে দাদু আমাকে এইসব জিনিস থেকে উদ্ধার করে, সে দাদুকেও অসুস্থ করে দিচ্ছে, সে করতে পারছে না, তো শরীর খারাপ করে দিচ্ছে, মানে এই রকম চলছে। তাও অনেক হেল্প করছে আমাকে আমার দাদু, মানে প্রচন্ড ভাবে। যখনই যা প্রবলেম পড়ছি আমি সাথে সাথেই দাদুর কাছে ছুটে যাই, দাদুকে ফোন করি যে তুমি কিছু করে দাও, এরকম আমি প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাচ্ছি। অনেকবার হেল্পও করেছে এইরকম জিন। আগেও একবার বলেছিলাম তোমাকে যে আমার বাবা রূপ নিয়ে এসেছিল, তখনও কিন্তু আমাদের হেল্প করেছে। তারপরে আমি এই ঘটনাটা আর কোনোদিন দেখিনি। প্রায় 1 বছরের মতো বন্ধ ছিল, মানে 22 সালটা বন্ধ ছিল ওই জিনের হাত থেকে। বা মানে 22 বলছি, 23 সালটা বন্ধ ছিল, আমি 22 সালে দেখেছিলাম। তখন দাদু কাটিয়ে দিয়েছিল, মন্ত্র পড়ে আমাকে মাদুলি ফাদুলি দিয়ে ওইটা কাটিয়ে দিয়েছিল। এটা আবার এই 24 সালে আবার নতুন করে এসেছে, এবং এটার হাত থেকে জানি না আমি কিভাবে নিস্তার পাবো, বা কোনোদিন পাবো না, সারা জীবন আমার সাথে এটা চলবে। মানে আমি পুরো পুরো আমি পাগলের মতন হয়ে গেছি। আর এতটা ভয় থাকি সবসময়, মানে এই ঘটনাটা ঘটতে ঘটতে এতদিন ধরে, 3 মাস ধরে ঘটছে তো, মানে এখন আমি সবসময় আমি ভয় ভয় থাকি যে কি হবে, আমি কি করব, আমার তো কিছু ভালো লাগছে না, আমার মাথা ঘুরছে, শরীর খারাপ লাগছে। এই মনে হচ্ছে আমার পাশে কেউ বসে আছে, হয়তো নেই বসে, কিন্তু ওই যে একটা হয়ে গেছে প্যানিক, আমার খালি প্যানিক অ্যাটাক হচ্ছে, খালি মনে হচ্ছে এখানেই বসে আছে নাকি, এই জায়গাটা নড়লো কেন। এবার হয়তো হাওয়াতেও নড়তে পারে অনেক সময়, ঘরে পাখা চলছে, পাখার হাওয়াতে তো অনেক সময় দড়িটা নড়ে, কিন্তু তখন আমার ভয় লাগছে যে কেন নড়লো, সেই জিনটা নেই তো এখানে। মানে এইরকম আমার সাথে ঘটছে। মানে তুমি বিশ্বাস করবে না অনিত্রদা, আমি যে কি পরিমাণ ডিস্টার্ব আছে এই ব্যাপারটা নিয়ে, আমি কার কাছে যাব, কে আমায় হেল্প করবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে প্রত্যেকটা মুহূর্তে এরকম ফিল করছি। আমার মা যখন মারা গিয়েছিল, তখন আমার জায়েরা আমার মার মারা যাওয়ার পর মায়ের ছবি নিয়ে কি যেন একটা করেছে, সেটা ওই দাদুর থেকেই জানতে পারি। তারপর আমার মা পুরো অস্বাভাবিক হয়ে গেছিল মারা যাওয়ার পর, আমাকে ডাকছে, আমার পা ধরে টানছে। আমি মায়ের ঘরের সামনে থেকে যাচ্ছি, ঘরটা বাইরে থেকে লক করা থাকে, যেহেতু ওই ঘরে কেউ থাকে না। আমি শুনতে পাচ্ছি বন বন করে পাখা ঘুরছে, শুধু আমি একা শুনছি তা না, আমার বাবা শুনছে, আমার বাড়ির সব যারা থাকে বাড়িতে তারা শুনতে পাচ্ছে ঘরের মধ্যে পাখা ঘুরছে বন বন করে। তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছি পাখা বন্ধ। খাটের মধ্যে শুয়ে আছে, সে যে বালিশটায় শুতো সেই বালিশটা দেবে গেছে। মানে এই আমার যারা করেছিল আমার মায়ের, মানে তাকে, তার আত্মাটা শান্তি যাতে না পায়, সে যাতে প্রেত হয়ে যায়, পিশাচ হয়ে যায়, সেই চেষ্টাটা অনেক করেছিল। ছাদের উপর আমি, আমাকে কেউ ডাকেনি, আমি নিজে নিজে ছাদের কান নিচে গিয়ে দাঁড়িয়ে আছি। মানে যদি না সেই সময় আমাকে কেউ ধরতো, হয়তো আমি ঝাঁপ কেটেই দিতাম। আর আমার মাকেও এরকম করেছিল। সেই জায়গাটা থেকেও আমি আমার দাদুর সঙ্গে যোগাযোগ করে অনেক কষ্ট করে আমার মায়ের আত্মার শান্তি যাতে হয় সেই ব্যবস্থা করি, তারপর আমার মা শান্ত হয়। মানে সে সবসময় আমায় ডাকতো, আমি দেখতে পেতাম আমার মাকে এরকম করে হাত দিয়ে ডাকতো। আমার ভীষণ অস্বাভাবিক লাগছে একটা কথা ভেবে, যে হুম, সম্পত্তির কথা ভেবে বা প্রপার্টির চিন্তা ভাবনা করে কেউ তো তোমার ওপর ধরো ক্ষতি করছে, এটা আমি মেনেও নিলাম, তোমার ওপর বা হুম, তোমার হাজবেন্ড, তোমার শাশুড়ি অথবা শ্বশুরের ওপর কেউ ক্ষতি করার চেষ্টা করেছে, আমি সেটা মেনেও হুম, নিলাম। কিন্তু তোমার হুম। মা তো এখানে কোনোভাবেই জড়িত নেই। তাহলে না, সেই মানুষটা মানে ইহলোক ত্যাগ করার পরেও কেন তার সাথে এই জিনিসটা করা হবে? ওদের আসল মোটিভটা কি? ওদের আসল যে কি মোটিভ, এটা মানে আমিও, আমার পুরো ধোঁয়াশা টাইপের লাগে যে ওরা অ্যাকচুয়ালি চায়টা কি। মানে ওরা আমার ক্ষতি চায়, আমার বাবার ক্ষতি চায়, আমার মায়ের ক্ষতি চায়। মানে মায়ের ক্ষতি তো করেই দিয়েছে, এখন আমার বাবা বেঁচে আছে, আমার বাবারও ক্ষতি চায়। ঠিক আছে, সবসময় চেঁচিয়ে চেঁচিয়ে বলে, মানে যখনই ওর সঙ্গে কোনো কথা হয়, ঝগড়াঝাটি হয়, তখনও চেঁচিয়ে চেঁচিয়ে বলে তোকে একা করে দেবো, তোর বাপ মা সবাইকে আলাদা করে দেবো, তোকে একা করে দেবো, দেখবো তখন তোকে কে বাঁচায়। মানে ও আমাকে মারার জন্য সবকিছু করতে পারে, বাট ইভেন আমার তোমার মাকেও। সাথে তো তার কোনো শত্রুতা নেই।
ছিল না তো কোনোদিন, কিন্তু এখন যে কেন আমার সঙ্গে শত্রুতাটা করছে আমি সত্যিই বুঝতে পারছি না যে এর পিছনের কারণটা কি, কেন আমার সাথেই এরকম করছে। আমি কিন্তু বিয়ের আগে ওদেরকে যথেষ্ট ভালোবাসতাম। যখন আমাদের বাড়িতে গিয়েছিল আমার বাবা বলেছিল আজ থেকে আমার একটা মেয়ে না, আজ থেকে আমার 3টে মেয়ে, মানে ওদের দুজনকেও ধরা হয়েছিল, আমার জায়েদের ওই যা দুটোকে ধরে এবং আমাকে ধরে আমার বাবা বলেছিল। কিন্তু ওরা যে হঠাৎ করে আমার সাথে কেন এতটা খারাপ ব্যবহার করতে শুরু করলো এবং এই জিন ভূত কালো জাদু করতে শুরু করলো, আমি সত্যিই বুঝতে পারিনি যে ওরা এতটা খারাপ কিছু করতে পারে। এবার আমার একটা সন্দেহ হয় কি, আমার বাবার যেহেতু আমার বাবা সরকারি চাকরি করতো, ইন্ডিয়ান অয়েলে চাকরি করতো, তো আমার বাবা আমাকে অনেক কিছু হেল্প করে, অনেক কিছু দিয়ে যায়। এবার দেখো আমি আমার বাবার একমাত্র মেয়ে, সে তো আমাকে দেবেই জিনিসপত্র, আমি যেগুলো খেতে ভালোবাসি ব্যাগ ভর্তি করে করে দিয়ে যায়। তো সেগুলো এবার ওর বাবা নেই, ওদের দুজনের কারোরই বাবা নেই, মা আছে, খুব গরিব ঘরের ওরা। ঠিক আছে, আমি শুনেছি ওর মা নাকি আগে মানে একটা কাজ বাজ করে সংসার চালাতো, পড়াশোনাও সেরকম একটা জানে না ওরা কেউ, মানে একটা পাশও দেয়নি কেউই, মানে মাধ্যমিকও দেয়নি ওরা, 7-8 অব্দি হয়তো পড়েছে। তো পড়াশোনা জানে না, সেরকম কাজকর্ম ছোট থেকেই কাজ করে মানুষ হয়েছে। আমার বাপের বাড়িতে 3টে এসি আছে দেখেছে, ওদের বাড়িতে একটাও নেই। এইগুলো আমাকে শোনাতো কথা যে হ্যাঁ বড় লোকের মেয়ে এসি ঘরে শুয়ে মানুষ হয়েছে, এখন বড় বড় ভাব দেখাচ্ছে, মাটিতে পা পড়ে না, আমরা গরিব ঘরের মেয়ে বলে কি আমরা মানুষ না, এরকম ওকে শোনাতো একটা টাইম। কিন্তু আমি কিন্তু কোনোদিন ওদেরকে বলিনি যে আমি বড় লোকের মেয়ে, তোমাদের সঙ্গে আমার ঠিক পটে না বা তোমার সঙ্গে আমার চলবে না, এরকম কিন্তু আমি কোনোদিনই বলিনি। কিন্তু তবু ওদের আমাকে প্রচন্ড হিংসা, আর হিংসার জন্য ওরা মানে যা পারছে তাই করছে। না হলে কোনো স্বাভাবিক মানুষ এইসব কালো জাদু করে কারোর ক্ষতি করতে পারে বলে তো আমার তো ধারণা ছিল না। আমার সত্যি পুরো ঘটনাটা শুনে দেখো আমি একটাই কথা বলবো, যে আমি তো এটা এখান থেকে বসে জাজ করতে পারি না কখনো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, মানে যে তুমি কি জিনিস ফেস করছো, আমি এর আগে অনেক ঘটনা শুনেছি, ঠিক আছে? মানে গল্প বলার এটা 49তম এপিসোড, মানে তোমার যে হ্যাঁ, ঘটনাটা আমি 49তম এপিসোডেই আমরা পাবলিশ করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর হুম, আগে এতগুলো ঘটনা শুনেছি আমি, প্রত্যেকটা ঘটনাতেই কোথাও না কোথাও মানে রিলেট করতে পেরেছি যে এই কারণের জন্য মানুষ এরকম একটা এতটা নিচে নামতে পারছে, বাট এই কারণটার জন্য মানুষটা এরকম কাজ করেছে, তার একটা মোটিভ হুম, থাকা উচিত। এখানে তুমি আমার হ্যাঁ, সাথে আজকে যে ঘটনাটা শেয়ার করলে, এই ঘটনাটার মধ্যে একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করলাম, মানে শুধু সম্পত্তির কারণে তো এই জিনিসটা হতে পারে না, তাদের একটা ভেতরে মানে অনেক দিনের বহু পুরনো যদি ক্ষোভ, খুব মানে অনেক দিনের পুরনো প্রতিহিংসা যদি না থাকে, মানুষ এতটা নিচে নামতে পারে না যে কারোর মানে আমার তোমার প্রতি রাগ থাকতে পারে, আমি তোমার উপর হিংসা করতে পারি, হ্যাঁ, কিন্তু তার জায়গায় আমি তোমার মায়ের ক্ষতি করলাম। ওই যে তুমি আমায় একটা কথা বললে যে ফুল রেখে দেওয়ার কথাটা, ঠিক আছে? হুম, মানে হুম, বাড়ির সামনে ফুল রেখে দেওয়ার কথাটা, তারপর গঙ্গা জল ছেটানো মাত্রই ফুলটা পুড়ে যায়। তো হ্যাঁ, এইটা তারপরে তোমার মায়ের অসুস্থ হয়ে যাওয়া এবং ওনার প্রাণ ত্যাগ করা, তো এই হ্যাঁ, যে ব্যাপারটা, এটা আমার কাছে খুব শকিং লাগলো যে সেই মানুষটা কি দোষ করেছিল। ওইটাই তো, আমার মা কারুর ক্ষতি করেনি বেঁচে থাকতে। আমার মা খুবই সরল সাদা সিধা টাইপের, ঠিক আছে, ও খুবই অল্প বয়সে, আমার মা 43 বছর বয়সে মারা গেছে। ঠিক আছে, বেঁচে থাকলে এখন হয়তো 45 বছর বয়স হতো। তো আমার মা 43 বছর বয়সে 43, হ্যাঁ 44 বছর বয়সে মারা গেছে। এতটাই কম বয়সে, একটা মারা যাওয়ার বয়স নয় আমার মায়ের। ঠিক আছে, এত কম বয়সে আমার মা এই পৃথিবী মায়া ত্যাগ করে চলে গেছে পরলোকে। সে মারা যাওয়ার পরে ওরা ছাড়েনি তাকে, মানে মারা যাওয়ার পরও তার আত্মাটা কিভাবে তার ক্ষতি করা যায় সেই চেষ্টাতে মগ্ন। এমনকি এইটা আমি আমার দাদুর বাড়িতে গিয়ে দেখেছি রীতিমতো জলের মধ্যে, যে ওরা আমার মায়ের কি ক্ষতিটা করেছে বসে বসে, জল দর্পণের মাধ্যমে আমি দেখেছি। এমনকি আমার যে দুটো বাচ্চাকে মেরেছে সেটাও কিন্তু জল দর্পণের মাধ্যমেই দেখেছি, যে ওরা একজন তান্ত্রিকের কাছে কাছে তার কাছে গিয়ে বলেছে ওর ঘরে একটা জিন পাঠানো হোক। তান্ত্রিকটাকেও দেখেছি, ওদেরকেও দেখেছি, মানে এগুলো তো আমি নিজের চোখে দেখেছি জলের মধ্যে। আর তুমি বলো তাহলে, মানে ওর মোটিভটা কি আমি সত্যিই জানি না, মানে একটা মানুষ কতটা হিংস্র হলে এই ধরনের কাজ করতে পারে। মানে আজকে যদি ওর সঙ্গে আমার অনেক বছরের শত্রুতা থাকতো, ওর কোনো কিছু আমি কেড়ে নিয়েছি বা কিছু একটা হয়েছে কোনোদিন,
তাহলেও আমার সাথে এটা করতে আমি মানতাম, কিন্তু আমি ওকে কোনোদিন চিনতামই না বিয়ের আগে। হ্যাঁ, বিয়ের আগে ওরা অনেকবার আমাকে বলেছে যাতে না আমি আমার হাজবেন্ডকে বিয়ে করি, অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি ওদের পাত্তা দিইনি। এইটার জন্য যদি ওরা আমার সাথে এখন এতটা শত্রুতা করতে থাকে, তাহলে সত্যি আমি জানি না যে মানুষ তাহলে মানুষকে কোনোদিন বিশ্বাসই করতে পারবে না। স্বাভাবিক, কারণ মানুষই পারে না এতটা নিচে নামতে। তুমি দেখো পশু পাখি জীব জন্তুরা তারা কিন্তু কখনো এতটা নিচে নামে না নিজেদের স্বার্থের জন্য, না, একমাত্র একদমই না। মানুষই পারে। ঠিক আছে, মানে আমরা যে পৃথিবীর শ্রেষ্ঠতম জীব হয়েও কতটা নিকৃষ্টতম জীবে পরিণত হচ্ছি, এটা মানুষজনের কাজকর্ম না দেখলে হয়তো আমরা আন্দাজই করতে পারতাম না। তো একদমই তাই। তুমি কি মানে তোমার চেনাশোনা কি কেউ আছেন যে যারা এই ধরনের প্রবলেম থেকে তোমাকে বার করতে পারবে বলে তোমার মনে হয়? ওই যে আমি তোমায় বললাম না, আমার একটা দাদু ছিল, কিন্তু সেখানেও আমি কোনো হেল্প পাচ্ছি না। মানে আমি খুবই চিন্তিত যে আমি কোথায় গেলে, মানে আমি এখান থেকে বেরোতে চাই, স্বাভাবিকভাবে আমি একটা স্বাভাবিক জীবনে ফিরতে চাই, থেকে যেভাবে আমি এতদিন ছিলাম একটা স্বাভাবিক জীবনে, সেই জীবনটা আমি ফিরে যেতে চাই। সবাই চায় ভালোভাবে বাঁচতে, কিন্তু আমি পাচ্ছি না সেরকম কোনো। মানে আমি কি করব সত্যি, আমি মানে কাউকে আমি সেরকম চিনিও না, আর এতটাই কম বয়স আমার, মানে আমি একা তো কিছু করেই উঠতে পারছি না। মানে এইরকম পরিস্থিতি হচ্ছে। তো বিশ্বাস করবে না, আমার যা কতগুলো রাস্তার কুকুর, তাদেরকে ধরে এনে বাড়ির সামনে রেখেছে, দুটো কুকুরকে পিটিয়ে মেরে ফেলেছে। মানে নিজেরাই মানে ধরে বাড়ির সামনে এনে তাদেরকে মেরে ফেলেছে? একটা, মানে পাড়ার একটা কুকুর ছিল, সেই কুকুরের 6টা বাচ্চা হয়েছে, ঠিক আছে? সেই বাচ্চাগুলো একদম ছোট ছোট থাকতে ওর ঘরের সামনে চলে আসতো। তো সেই কুকুরগুলোকে ও একদিন শেল্টার দিয়েছে, বা কুকুরকে তুমি একদিন খেতে দিলে সে তোমার কাছেই আসবে। ওরা তো আর মানুষ চিনতে পারেনি যে কে একদমই কিরম, তাই। ওরা তো অবলা জীব। সেই কুকুরগুলোকে ও বেঁধে রেখেছিল। একটা কুকুর মানে বাঁধন খুলে ওর ঘরের বাইরে বেরিয়ে গেছিল বলে ও ঝাঁটা দিয়ে, বালতি দিয়ে এমন মার মেরেছে, কুকুরের পা ভেঙে গিয়ে একটা কুকুর মারা গেল। এইভাবে 3টে কুকুরকেও মেরে ফেলেছে। এখন 3টে কুকুর আছে, এবং যে 3টে কুকুর আছে সেই 3টে কুকুর আমার ঘরের সামনে আসলে, এবার স্বাভাবিক আমি তো কিছু খাবার খেতে দেবই। এবার যখন কিছু খাবার খেতে দিই তখন বলবে আমি নাকি ওদেরকে বীজ দিচ্ছি, এই দিচ্ছি, এরকম অনেকবার বলেছে। আসলে যে যেরকম তার মেন্টালিটি তো সেরকমই হবে। এবং ও যে তান্ত্রিকের সাথে কথা বলে ফোনের মধ্যে, সেই কথাগুলো আমাদের ঘর ঘর থেকে শোনাতো। তখনও ঘরের মধ্যেই বলছিল যে আমি তো বলেছি বাবা আপনাকে যে আমি একটা ব্যবস্থা করবো, ইয়েতে কুকুরগুলোকে রক্ত দিয়ে কি একটা করবে, ওর একটা মোটিভ ছিল। তো সেটা আমি একদিন শুনতে পেয়েছি। তো যেহেতু আমি শুনতে পেয়েছি, এবার আমি সেটা জোরে জোরেই বলেছি, সেটাও শুনেছে। শোনার পর ও আরো মানে হিংস্র হয়ে যায় যে ও জেনে গেছে, মানে ওকে তো আর তাহলে থাকতে দেওয়া যাবে না, ওর মুখ বন্ধ করতে হবে। সেই থেকে আরো আমার পিছনে আদা জল খেয়ে লেগে পড়েছে। মানে ওরা নিয়মিতই ব্ল্যাক ম্যাজিকের সাথে ভালো মতনই যুক্ত। একদমই, ওরা ওই কুকুরের রক্ত ফক্ত দিয়ে কি সব করে, নিয়ে মানে যায় সেই বাড়ির মধ্যে। কারণেই তার মানে কুকুরের বাচ্চাগুলোকে ওরকম বাড়ির মধ্যে নিয়ে এসে রেখেছিল যে নিজেদের কার্য সিদ্ধি করবে বলে। একদমই তাই, এবং সেটা করেওছি। আর এই ব্ল্যাক ম্যাজিকের চক্করে ওর লাখ লাখ টাকা বেরিয়েও যাচ্ছে, সেটাও নিজের মুখে স্বীকারও করে যে আমার লাখ লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে, তবু আমি আমার কাজ থেকে পিছপা হব না, আমি ব্ল্যাক ম্যাজিক করেই ছাড়বো। আর যে ব্ল্যাক ম্যাজিক করে সে এরকম চেঁচিয়ে চেঁচিয়ে বলছেও, সেটা সারা পাড়ার লোক জানতে পারছে। আর আমি একটা জিনিস বুঝলাম না, যার কাছে লাখ লাখ টাকা রয়েছে এই খারাপ জিনিসের পেছনে খরচা করার হ্যাঁ, জন্য, সে অন্যের প্রপার্টির দিকে কেন এত কুনজর দিয়ে রাখবে? আরে সেটাই তো, মানে আমাদেরও বক্তব্য এটা যে তোর তো টাকা কম নেই, তুই যখন ব্ল্যাক ম্যাজিক করছিস এত টাকা খরচা করে, তার মানে তোর কাছে বেশ ভালোই টাকা আছে, তাহলে তোর আবার অন্যের প্রপার্টি কেন চাই? মানে ওর নিজেরটাও চাই, পরেরটাও চাই। এই হচ্ছে মোদ্দা কথা। মানে ওর নিজেরটা নিয়ে সন্তুষ্ট নয়, তাহলে ওর আমার বাবারও প্রপার্টি চাই। ও একদিন বলেও বসেছে যে ওদের বাড়িতে 3টে এসি আছে, আমার ঘরে একটাও নেই। মানে এরকম কথাবার্তা। কি ভীষণ অদ্ভুত, মানে কি ধরনের মানসিক বিকারগ্রস্ত মানুষজন আমাদের সমাজে রয়েছে। মানে আমরা তো
মানে এই যে ঘটনাগুলো তোমরা শেয়ার করো না, মানে আমি হ্যাঁ জানতে তো পারছি অনেক কিছুই, যে উল্টে আমি আর একটা জিনিস বুঝতে পারি যে কাউকে বিশ্বাস করাই উচিত নয় আজকের দিনে। একদমই তাই। মানে কেউ যদি দুটো মিষ্টি মিষ্টি কথাও বলে, তার সাথেও যে মানে নিজের মন খুলে সব বলে দেওয়া উচিত সেটাও তো নয়, উল্টে সবার না থেকে রীতিমতো নিজেকে সাবধানেই রাখা উচিত। একদমই। তোমার প্রথম যে ভিডিওটা আমি দেখেছিলাম সেই একটা অন্য চ্যানেলে, বললাম না যে তুমি সেই প্রেতদের নিয়ে কি বলছিলে, সেখানে তুমি একটা কথা বলেছিলে যে কথাটা আমার মানে আমি শুনে বুঝতে পেরেছিলাম, যে বলেছিলে যারা খারাপ মানুষ হয় তারা যখন মারা যায় তাদের হ্যাঁ, এনার্জিটাও হ্যাঁ, হ্যাঁ। কিন্তু লোকের খারাপই করে। তখন আমার হাজবেন্ড, আমি আর আমার শাশুড়ি তিনজনই দেখছিলাম। আমার হাজবেন্ড তখন বলেছিল যে, তখন এই আমার জায়ের শাশুড়ির কথা বলেছিল যে এরা তো বেঁচে থেকেই লোকের খারাপ করছে, তাহলে এরা যদি মারা যায় তাহলে এরা কতটা ভয়ঙ্কর এনার্জিতে পরিণত হবে। কারণ দেখো, কর্মফল বলে তো একটা জিনিস আছে, তোমার কর্মফলের হুম উপর ডিপেন্ড করেই, ঠিক আছে, তোমার পরবর্তী জন্মে তোমাকে চালনা করা হবে। তো তুমি কোন যোনিতে ট্রান্সফার হবে, ঠিক আছে, কারণ তোমার যদি পৃথিবী, দেখো আমাদেরকে ভগবান এই পৃথিবীতে পাঠাচ্ছে, যদি আমরা অলমাইটিকে বিশ্বাস করি বা হুম শাস্ত্র বিশ্বাস করি, তাহলে শাস্ত্র অনুযায়ী আমরা পৃথিবীতে আসি কার্যসিদ্ধির জন্য, মানে আমাদেরকে কোনো হুম না কোনো একটা হোমওয়ার্ক দিয়ে পাঠানো হয়, ঠিক আছে। হুম মানে আমাদের হুম আদি অনন্ত কালের যে লাইফ স্প্যানটা, মানে আমাদের আত্মার যে লাইফ স্প্যানটা থাকে, আমাদের সোল বা স্পিরিটের যে লাইফ স্প্যানটা থাকে, তার হুম মধ্যে আমাদেরকে পৃথিবীতে কয়েকটা বছরের জন্য পাঠানো হয়। এই যে 60-70 বছর যে আমরা বেঁচে থাকি, ঠিক আছে, এটা হুম একটা বলতে পারো যে আমরা ছুটি কাটাতে আসি। তো এই ছুটি হুম কাটানোর মাঝখানে আমাদেরকে পাঠানো হয় ভালো কাজ করার জন্য, যাতে আমাদের পরবর্তী জীবন মানে পরলৌকিক জীবনের রাস্তাটা আরো বেশি মসৃণ হয়, ঠিক আছে। তো আমাদের কর্মের উপর ডিপেন্ড করে আমরা কোন জনির মাধ্যমে সেই রাস্তা দিয়ে যাব। তো যারা এই ধরনের কাজগুলো করে, মানে যারা কালো জাদু করে, একটা জিনিস মাথায় রাখবে দেবলিনা, যে যারা এই ব্ল্যাক ম্যাজিক গুলো করে বা যারা কালো জাদু করে, তাদের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয় না কখনো, ঠিক আছে। না তারা কখনো এই জিনিসটা, এই পৃথিবীতে একটা নিয়ম আছে, ইউ উইল গেট সার্ভড হোয়াট ইউ ডিজার্ভ, ঠিক আছে। হুম মানে তুমি হুম যা করবে ঘুরে ফিরে তোমার সাথে সেই জিনিসটাই ঘটবে, তুমি সেটাই একদম। ফেরত পাবে। তুমি এই ইউনিভার্স থেকে পালিয়ে বেড়াতে পারবে না কখনো। আজকে তুমি যদি কারোর ক্ষতি করো, ঘুরে ফিরে কোনো না কোনো একদিন তোমার ক্ষতি নিশ্চয়ই হবে, ঠিক আছে। মানে এটা কাউকে প্রতিশোধ নিতে হবে না, ইউনিভার্স তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। হয়তো তোমার খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ এই মানুষগুলোর কারণে, কিন্তু কেউ না কেউ এই জিনিসগুলো দেখছে, কেউ না কেউ এই জিনিসগুলো নোটিস করছে। সে কিন্তু তুমি সেই যদি তো। আজকে তুমি যদি নিজে থেকে প্রতিশোধ নিয়ে নাও, তাহলে হয়তো ইউনিভার্স তোমার হয়ে আর প্রতিশোধ নেবে না, কিন্তু তোমার মোটিভ হচ্ছে ভালোভাবে থাকা, মানুষের ক্ষতি না করা আর ভালো কাজ করা। তুমি যদি সেগুলো মেনটেন করে যাও, তাহলে দেখবে তোমার সাথে যারা ক্ষতি করেছে বা তোমার সাথে যারা খারাপ করেছে, তোমার হয়ে ইউনিভার্স একদিন তাদের উপর দিয়ে রিভেঞ্জ নেবে। আর যখন ইউনিভার্স রিভেঞ্জ নেয় না, তখন মানুষ কেন, পৃথিবীর কেউ সেই জিনিস মোকাবিলা করার মানে পজিশনস বা পর্যায়েতে থাকে না। সেটাই। তো এখন পরিস্থিতি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে মানে এমনই একটা জায়গায় এখন এসে আমি দাঁড়িয়েছি, শাঁখের করাত, মানে না আমি এগোতে পারছি না আমি পিছোতে পারছি। এখন এই জায়গা থেকে বেরোনোর জন্য আমি কোথায় যাব, কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। কি যে করব, সত্যি মানে আমার অবস্থাটা এতটাই শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। দেখো, আমি একটা কথা বলতে পারি, যেটা আমাকে যারাই বলেন যে তারা এখনো ভুগছে বা হুম যারা এই জায়গা থেকে বেরোতে পারছে না, তাদেরকে আমার পরিচিত যদি কেউ থাকে, আমি তাদের নাম্বার তাদের সাথে শেয়ার করে দিই। আমি হুম আগের এপিসোডে তনুশ্রীর কাছে যখন ওই ঘটনাটা শুনলাম, ওই বাচ্চাটার জন্য আমার এত খারাপ লেগেছিল। হ্যাঁ তো সত্যি খুবই খারাপ। হ্যাঁ, তো আমি তখন ওনার সাথে মানে তনুশ্রীর সাথেই একজনের নাম্বার শেয়ার করি। তুমি যদি চাও, যে তুমি যদি ভাবো যে হ্যাঁ তুমি এরকম যোগাযোগ করে এই জিনিসটার কিওর পেতে চাও, তাহলে হুম তুমি আমাকে বলো, আমি তোমাকে নাম্বার শেয়ার করে দেবো, ঠিক আছে। আমার কাছে হ্যাঁ পরিচিত নিশ্চয়ই। একজনের নাম্বার রয়েছে যিনি এই সমস্ত কাজ থেকে মানুষের ভালো করেন, ঠিক আছে। মানে হ্যাঁ মানুষকে হ্যাঁ এই সমস্ত জিনিস থেকে, এই সমস্ত খারাপ যে এন্টিটিস গুলো আছে তাদের কাছ থেকে মানুষকে ভালো করেন। হয়তো অনেকেই চিনবেন, গল্পওয়ালার শ্রোতারা যারা আছেন তারা হয়তো হুম ওনাকে অনেকেই চিনবেন। উনি ওই আনস্ক্রিপ্টেড টকস উইথ শান্তদীপেও গেছেন পডকাস্টে। তো হুম। ওনার সাথে আমার কথাও হয়েছিল এর আগে, আমি দুজনকে ওনার নাম্বার দিয়েওছি। তুমি যদি চাও আমি তোমাকেও নাম্বারটা দিতে পারি, তুমি কথা বলে দেখতে পারো। হ্যাঁ অ্যাকচুয়ালি প্লিজ উনি নাম্বারটা উনি দিলে খুব ভালো হয়। দক্ষিণেশ্বরের কাছেই ওনার চেম্বার।
ঠিক আছে? হুম তো তুমি চাইলে তুমি কন্ট্যাক্ট করতে পারো। আমি আশা করতে পারি যে হ্যাঁ, সে হয়তো তোমাকে কোনো না কোনো ভাবে হেল্প হয়তো করলেও করতে পারেন, হুম ঠিক হুম আছে? তো নিশ্চয়ই আমি দেখছি যে আমি তোমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে রিপ্লাইটা করব, আর তুমি কথা হুম হুম বললে কিনা সেটা আমাকে জানিও, ঠিক আছে? আশা হ্যাঁ করছি তোমার একদম। হয়তো হেল্প হয়ে যাবে, ঠিক আছে? তো হুম হুম আমার হুম। ভীষণ খারাপ লাগলো যে দিনের পর দিন, মানে আজ প্রায় 3টে মাস হয়ে গেল তুমি এই জিনিসগুলো হ্যাঁ রেগুলার বেসিসে ফেস করছো। একদম। তো আমি নিশ্চয়ই ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তুমি এই প্রবলেমস গুলো থেকে বেরিয়ে আসো, ঠিক আছে? মানে তুমি যে হুম সন্তান হারিয়েছো, প্লাস তোমার মাকে হারিয়েছো, অনেক কিছুই হারিয়ে ফেলেছো তুমি তোমার জীবনে। তো একটা সবই জিনিস, ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে যখন তোমার জীবন থেকে কিছু চলে যাবে না, ভগবান তোমাকে তার দ্বিগুণ দিয়ে ফেরত পাঠাবে। তো এই ভরসাটুকু রেখো অলমাইটির ওপর হুম বা হুম ইষ্ট দেবতার ওপর, এইটুকু ভরসা রেখো। আমি আশা করছি যে তুমি খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। আর আমি তোমার সাথে নাম্বারটাও শেয়ার করবো, তুমি প্লিজ অবশ্যই কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করে নিও, হুম হুম ঠিক হুম, আছে? নিশ্চয়ই। কন্ট্যাক্ট হ্যাঁ করে হ্যাঁ। পুরো ব্যাপারটা জানিও। উনি, আশা হুম করছি উনি তোমার সাহায্য করতে পারবেন। আর যারা, আচ্ছা। আমি এটুকুও বলে দিচ্ছি যে তুমি কন্ট্যাক্ট করার পরে যদি দেখো যে আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে যে কেউ এরকম ওনার নাম্বারটা আবার চাইছে, ঠিক আছে, হুম তাহলে আমি বলবো যে দেখো, আমি তো ওপেন প্ল্যাটফর্মে কারোর নাম্বার তার পারমিশন ছাড়া শেয়ার করে দিতে পারি না। তো হুম আগের হুম এপিসোডে যেমন আমি তনুশ্রীর সাথে কথা বলার পর ওনার সাথে যখন আমি কথা বলে জানাই, উনি তখন বলেছিলেন যে হ্যাঁ, কেউ প্রবলেমে থাকলে তার সাথে নাম্বারটা শেয়ার করতে পারো। তো হুম আমি একটাই কথা বলবো, আমি তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্কটা আমি আমার পিন কমেন্টে দিয়ে দেবো। যদি তুমি হুম হেল্প হুম পাও ওনার থেকে, ঠিক আছে, যারা হুম কমেন্ট করবে, বা তুমি তখন তোমার কমেন্টের ওখানে লিখে দিও যেখানে আমি পিন কমেন্টে তোমার ইনস্টাগ্রামের লিঙ্কটা দেবো, তাহলে আমার অডিয়েন্স যদি তোমার সাথে কন্ট্যাক্ট করে তাহলে তুমি তার নাম্বারটা শেয়ার করে দিও। কারণ কি বলতো, আমি হ্যাঁ যদি ওপেন প্ল্যাটফর্মে তার নাম্বারটা শেয়ার করে দিই, অনেকে আছে মজা করার জন্য, ঠাট্টা ইয়ার্কি করার জন্য তাদেরকে ফোন করতে পারে, বাট এটা তো তাদের একদমই। প্রফেশন, তাই না? তো সেই কারণে আমি হুম ওপেন প্ল্যাটফর্মে কারোর নাম্বারটা শেয়ার করতে চাই না বা করতে পারি না। তো অবশ্যই তুমি যে ঘটনাটা আমাকে বললে, আমি চাইবো তুমি এখান থেকে বেরিয়ে আসো। তো আমি হুম সে হুম কারণেই তার নাম্বারটা আমি তোমাকে দিয়ে দেবো। তুমি শুধু এটুকুই বলবে ফোন করে যে গল্পওয়ালা ইউটিউব চ্যানেলের অরিত্রদা তোমাকে নাম্বার দিয়েছে, উনি বুঝে যাবেন। হুম হুম হুম। ওকে? তো ভীষণ ভালো লাগলো যে তুমি তোমার জীবনের এরকম একটা সাংঘাতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করলে। ভালো লাগলো এই কারণেই হুম বলছি, কারণ এই ধরনের ঘটনা খুব কমই আসে আমার কাছে, হুম যেগুলো শুনে মানে রীতিমতো দিনের বেলাতেও হয়তো একটু ভয় লাগে আমার, ঠিক আছে, এই ঘটনাগুলো। আর সত্যি কথা বলতে, তুমি যেভাবে তুমি বললে, মানে এত কিছু ফেস করার পরেও যে তুমি আমার সাথে পুরো ঘটনাটা শেয়ার করলে গল্পওয়ালা শ্রোতাদের জন্য, হুম তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, হুম। আশা করবো তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি তোমাকে নাম্বারটা দিচ্ছি, তুমি সেখানে একবার কথা বলে নিও। ওকে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। Spotify original horror podcast. তো এটাই ছিল আজকের ঘটনা। কতটা ভয় পেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে নতুন লিসেনার হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুক, আর স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলো না, কারণ গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।